আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভেক্টর অধ্যায়ের ফাইনাল শর্ট ক্লাসে। তো নর্মালি ভেক্টর অধ্যায়টা থেকে সৃজনশীলে 2 থেকে 4 নম্বরের কোশ্চেনই কিন্তু আসে, খুব অল্প কোশ্চেন আসে। সো এই লেকচারটাতে আমি চেষ্টা করব একদম অল্প সময়ের মধ্যে এই ভেক্টর অধ্যায় থেকে যা কিছু সিকিউতে আসতে পারে সবগুলো টপিক এবং ওই রিলেটেড যত রকমের ম্যাথ আসছে এবং আসতে পারে সবগুলো একটা একটা করে দেখায় দেওয়া। এই ভিডিওয়ে আমার টার্গেট হচ্ছে টাইম যত কম রেখে যত বেশি নাম্বার কমন পাওয়ানো যায়, বুঝছো? তো যাদেরই সামনেই পরীক্ষা, হাতে সময় একদম কম, তারা খুব যত্নের সাথে এই ভিডিওর ম্যাথগুলোই ভালো করে দেখবা। এবং এখানে আমি তোমাকে অনেক রকমের ক্যালকুলেটর হ্যাক্স, অনেক রকমের টেকনিক সব কিছু শেখাবো ধরে ধরে। তোমার কাজ হচ্ছে ক্লাসে করানো এই ম্যাথগুলা একটু মনোযোগ দিয়ে শোনা এবং কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া, তাহলে ইনশাল্লাহ আর কোনো চিন্তা থাকবে না। তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত ভেক্টর থেকে মেইন যেই টপিকটা দিয়ে প্রশ্ন হয় সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। ওকে, তো অবস্থান ভেক্টর কি জিনিস সেটার বেসিক থেকে আমরা শুরু করি। খেয়াল করো, তোমাকে যদি আমি বলি যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a, b, এটার মানের কি আসলে? এটার মানে হচ্ছে যে এখানে একটা x অক্ষ থাকবে, একটা y অক্ষ থাকবে। তো আমি যদি মূল বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাইতে চাই, তাইলে x বরাবর আমি a ঘর আগাবো, y বরাবর আমি b ঘর আগাবো। এই যে x বরাবর কত ঘর আর y বরাবর কত ঘর, সেটাকে আমি স্থানাঙ্কের মধ্যে লিখে দিই। ঠিক, এটা ছিল আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে বিন্দুর সিস্টেম। এখন সেম জিনিসটা যদি আমি ভেক্টরের মাধ্যমে দেখাইতে চাই, তখন আমি কি করবো অ্যাকচুয়ালি? তখন আমি এই জিনিসটাকেই x বরাবর a ঘর আর y বরাবর b ঘর আগাইলে মূল বিন্দু থেকে আমি এই বিন্দুতে পৌঁছাইতে পারবো। এই কথাটাকে আমি অন্য স্টাইলে লিখি। একই জিনিস আমি কি লিখবো, যে মূল বিন্দু যদি ও হয় মানে স্টার্টিং বিন্দু, আর আমার টার্গেট বিন্দু যদি a হয় মানে যেখানে পৌঁছাইতে হবে, তাহলে ও বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছানোর জন্য যে ভেক্টরটা লাগবে অর্থাৎ ও এ ভেক্টর, সেই ও এ ভেক্টরটা হবে হচ্ছে x বরাবর কটটুক আগাবো a, তো a এর পাশে আই ক্যাপ মানে x বরাবর আগাবো কটটুক। তারপরে y বরাবর কটটুক আগাবো, সো y বরাবর আগাবো আমরা b ঘর, তাহলে b এর পাশে জে ক্যাপ দিয়ে মিন করছে y অক্ষ বরাবর কটটুকু আগাবো। ওকে, সো এই হলো বিষয়। তাইলে দেখো, আমি আমার স্টার্ট যদি মূল বিন্দুতে করি, তাইলে এন্ড যেখানে করব সেইখানে যাওয়ার জন্য x অক্ষ বরাবর কত ঘর আগাবো তত ইন্টু আই ক্যাপ লিখতে হবে, y অক্ষ বরাবর কত ঘর আগাবো তত ইন্টু জে ক্যাপ লিখতে হবে। ওকে, সো আই ক্যাপ জে ক্যাপ হচ্ছে একক ভেক্টর। একটু পরে আমরা দেখব যে আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। কেন এখানে একক ভেক্টর দিলাম এটা একটু পরে বলবো, বাট আপাতত এটা মাথায় রাখো যে এক্স অক্ষ বরাবর জোটটুক আঁকাবো ওটুক ইন্টু আই ক্যাপ, ওয়াই বরাবর জোটটুক ওটুক ইন্টু জে ক্যাপ। ওকে, তো এখন কথা হচ্ছে এই জিনিসটা তো 2D সিস্টেমে হইলো, যদি আমি 3D সিস্টেমে করতে চাই যেখানে নাকি তোমার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ তো থাকবে, সাথে সাথে জেড অক্ষ একটা থাকবে, সেই ক্ষেত্রে জিনিসটা কিরকম হবে? তো এটার টেকনিকটা হচ্ছে এমন যে মনে করো এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ আর উপরের দিকে জেড অক্ষ আছে। তো আমার লাইক এটা একটা মশারির মতো, অনেক সময় হয় না এরকম যে মশারির মধ্যে মশা থাকে, ঘুমের থেকে উঠার পরে দেখো মোটা মশা, তো মনে করো একটা মশা উঠতে উঠতে এই জায়গাতে আছে। তো এখন আমি চাচ্ছি যে মশারির এই কোণার থেকে এই জায়গায় এসে পৌঁছাবো ওই আগের মতো, যে a, b বা আরো কিছু একটা জেড অক্ষ বরাবর কটটুক আঁকাবো, এগুলো চেক দিয়ে দিয়ে আঁকাবো। তাহলে তো আমরা যেটা করছি যে এই মশারির এই কোণার থেকে ধীরে ধীরে আমার টার্গেট হচ্ছে এ বিন্দুতে পৌঁছানো। তাহলে আমার মূল বিন্দু যদি এটা হয়, টার্গেট বিন্দু যদি এটা হয়, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি কিভাবে পৌঁছাইতে পারি, দ্যাট ইজ আওয়ার মেইন টার্গেট। তো সেক্ষেত্রে আমরা এই বিন্দুতে যাওয়ার জন্য আগে এক্স অক্ষ বরাবর এই বরাবর যাব, তারপরে ওয়াই অক্ষ বরাবর আগাবো, তারপরে জেড অক্ষ বরাবর আগাবো, এমনভাবে আগাবো যেন জায়গায় পৌঁছাইতে পারি। তো যদি এরকম হয় যে আমরা এক্স অক্ষ বরাবর আগাচ্ছি এ ঘর, ওয়াই অক্ষ বরাবর আগাচ্ছি বি ঘর এবং জেড অক্ষ বরাবর আগাচ্ছি সি ঘর, তাইলে আমি ও বিন্দু হতে এই বিন্দুতে পৌঁছাইতে পারি। যদি এটা হয়, সেই ক্ষেত্রে আমি ও থেকে এ তে যেহেতু যাইতে চাচ্ছি, তাইলে ও এ ভেক্টরটা আমি লিখব এ আই, কেন এক্স অক্ষ বরাবর এ ঘর গিয়েছে এই জন্য এ আই প্লাস বি জে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমরা বি ঘর গিয়েছি, এবং সি কে অর্থাৎ জেড অক্ষ বরাবর আমরা সি একক গিয়েছি। বুঝা গেল বিষয়টা? তাইলে খেয়াল করো, এইখানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করছি। এটার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কটটুকু যাবো, আর কি কটটুকু যাবো না, এক্স এর দিকটা বুঝাচ্ছে, জাস্ট দিকটা এটা। ওকে, এর সাথে আমি যতটুকু গুণ দিব অতটুকু আমি যাবো এক্স অক্ষ বরাবর। এটা দিক মিন করছে, এটা মান মিন করছে। ওকে,
সো এই দুইটা মিলে একটা ভেক্টর হলো এক্স অক্ষ বরাবর। সেম ভাবে এইটা ওয়াই অক্ষ বরাবর দিক মিন করছে, ওয়াই অক্ষ বরাবর মান মিন করছে। এটা জেড অক্ষ বরাবর দিক মিন করছে, জেড অক্ষ বরাবর মান মিন করছে, কটুক আগাইতে হবে। সো এই হলো আমার অবস্থান ভেক্টর। নর্মালি পরীক্ষায়, আচ্ছা পরীক্ষাটা পরে খেয়াল করো, তাহলে এক্স অক্ষ বরাবর কটুক আগাবো এ, ওয়াই অক্ষ বরাবর কটুক বি, জেড অক্ষ বরাবর কটুক সি। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ককে লিখতে পারবো এ কমা বি কমা সি। আমরা যেটা সরলরেখা অধ্যায়ে দেখতাম যে এ কমা বি, এখানে আমরা দেখতে পাচ্ছি এ কমা বি কমা সি। বুঝা গেল? জাস্ট কটুক কটুক আগাবো, ওই ভুজকটির মতোই। এখানে ভুজকটি আর উচ্চতা আছে মনে করো। বুঝা গেল? আচ্ছা, আর এটা লিখতে হয় কেমনে? স্টার্টিং বিন্দু কোনটা ওই বিন্দুর সাপেক্ষে, এন্ডিং বিন্দু কোনটা ওই বিন্দুর অবস্থান ভেক্টর। বুঝছো? তার মানে অবশ্যই সাপেক্ষ বলা লাগে। কেন? এটা তোমরা স্কুলে ফিজিক্সে পড়ে আসছো যে কোনো গতি পরম নয় কোনো স্থিতি, সবকিছুই অ্যাকচুয়ালি আপেক্ষিক। তো এই এ বিন্দুর অবস্থানও আপেক্ষিক। তো কার সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। এই জন্য আমরা সাপেক্ষের কথাটা বলছি। আচ্ছা, এখন মনে করো, ধরো এই যে এই টাইপের কোয়েশ্চেন আসে তোমাকে দিয়ে, বলে যে অবস্থান ভেক্টর বলতে কি বুঝো, এরকম কোয়েশ্চেন বলে। তখন তুমি সুন্দর করে ছবিটা আঁকবা, মশারির ছবি আঁকার দরকার নেই। জাস্ট এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আঁকার পরে তুমি পি বিন্দু দিয়ে এক্স কমা ওয়াই কমা জেড দিবা। তারপর বলবা যে অবস্থান ভেক্টর মানে হচ্ছে মূল বিন্দুর সাথে যে কোনো বিন্দুর অবস্থান, মূল বিন্দুর সাথে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় তাকে অবস্থান ভেক্টর বলে। দাঁড়াও একটু ঠিক করে দিই। মূল বিন্দুর সাথে, দাঁড়াও একটা সেকেন্ড, একটু চেঞ্জ করতে হবে এখানে। মূল বিন্দুর সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান ভেক্টর যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায়, মানে যেটা একটু আগে দেখলাম আমরা, যে আমরা একটা বিন্দুর অবস্থান জানতে যাচ্ছি, তো অবশ্যই অবস্থান তো মানে পরম না, এটা তো আপেক্ষিক। তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটা আমরা যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব সেটা হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর। একটু আগে যেটা দেখলাম ওই কথাটাই, জাস্ট বইয়ের ভাষায় লেখা, যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা যায় তাকে অবস্থান ভেক্টর বলছে। তাহলে যেমন এই চিত্রে মূল বিন্দু ও আছে, সেই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা প্রকাশ করব হচ্ছে ওপি ভেক্টরটার মাধ্যমে। তো ওপি ভেক্টরটাকে আমরা লিখবো কেমনে? আমরা লিখবো হচ্ছে ওপি ভেক্টরটা ইকুয়াল টু এক্স, এটাও লিখে দিও পরীক্ষায়, ওয়াই জে প্লাস জেড কে, এটাও পরীক্ষায় লিখে দিও, যেটা হচ্ছে ওপি ভেক্টরটার অবস্থা, মানে দেখতে কেমন হবে। তাইলে পুরোটা আমি আরেকবার বলে দিই। মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান পি এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, সো এই পি বিন্দুর অবস্থানটাকে যদি আমি এরকম বিন্দু আকারে না দেখায় ভেক্টর আকারে দেখাইতে চাই, তো যেই ভেক্টরের মাধ্যমে আমি দেখাবো সেটাকে বলা হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে। তো কত হবে অবস্থান ভেক্টরটা? স্টার্ট টু এন্ড, ও পি স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট, এবং এরোটা হবে এন্ড পয়েন্টের দিকে। আচ্ছা, আর তারপরে আমি এখানে আইজাকে কেমনে লিখবো? সেটা হচ্ছে গিয়ে যে পি বিন্দুর যেই ইগুলা ভুজকটি উচ্চতা সেগুলো আমি আইজে কে দিয়ে গুণ করে করে লিখবো। বুঝছো? এই আর কি বিষয়। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা, এটা থেকে হচ্ছে তোমাকে বোর্ডে কোশ্চেন দিবে, সেটা 2 নাম্বারের হতে পারে, 4 নাম্বারের হতে পারে। এই টপিকটার মধ্যে স্টার্ট দাও, একটু মনোযোগ দিও এই জায়গাতে। ধরো আমার কাছে এ একটা বিন্দু আছে আর বি একটা বিন্দু আছে। ওকে, তো এখন আমি বললাম যে এ বিন্দুতে স্টার্ট করব, বি বিন্দুতে আমি পৌঁছাইতে চাই, তাহলে সেই ভেক্টরটা কত হবে? তো আমরা জানি যে কোনো ভেক্টর লেখার সময় আমরা স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, তারপরে উপরে একটা অ্যারো দেই এন্ড পয়েন্টের দিকে। তাহলে স্টার্ট পয়েন্ট হচ্ছে এ, স্টার্ট পয়েন্ট হচ্ছে এ, এন্ড পয়েন্ট হচ্ছে বি, অ্যারো হবে কি স্টার্ট থেকে এন্ড পয়েন্টের দিকে। তাহলে এটা আমার এ বি ভেক্টর, এটা হচ্ছে আমার এ বি ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইতে চাই, এটাকে আমরা এ বি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। তো এখন কথা হইলো যে এ বি ভেক্টরটাকে আমি লিখবো কিভাবে? তো সেটার টেকনিক হচ্ছে, এ যেহেতু একটা বিন্দু, মূল বিন্দু সাপেক্ষে ওর অবস্থান ভেক্টর পাওয়া যাবে ও এ, ও এ। বি যেহেতু একটা বিন্দু, মূল বিন্দু সাপেক্ষে ওর অবস্থান ভেক্টর পাওয়া যাবে ও বি। ঠিক? আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে তাহলে এ বি ভেক্টরটাকে এই ও এ আর ও বি মানে ওদের অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, বিন্দু দুইটার অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। করার টেকনিক হচ্ছে, তুমি দেখবা শুরুর পয়েন্ট কোনটা আর শেষের পয়েন্ট কোনটা। যেটা শেষের পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, প্রথমে তুমি ওইটার অবস্থান ভেক্টর দিবা, বিয়োগ যেটা শুরুর পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট,
তারপরে তুমি ওইটার অবস্থান ভেক্টর দিবা। তাইলে এন্ড পয়েন্টের অবস্থান ভেক্টর বিয়োগ স্টার্টিং পয়েন্টের অবস্থান ভেক্টরটার মাধ্যমে তুমি যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারবা। তার মানে এ বি ভেক্টরটাকে আমরা প্রকাশ করছি ও বি মাইনাস ও এ দিয়ে, যেখানে ও হচ্ছে মূল বিন্দু। বুঝছো? তাহলে ওই যে লিখেই দিয়েছি এন্ডিং পয়েন্টের অবস্থান ভেক্টর মাইনাস স্টার্টিং পয়েন্টের অবস্থান ভেক্টর, এর মাধ্যমে তুমি যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারো। এখন এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করবো দেখাই, তাহলে আরো ক্লিয়ার লাগবে যারা আগে কখনো করো নাই। যেমন এই অঙ্কটা ঢাকা বোর্ড 19 সালে আসছে, এবং এটা কোন বোর্ডে আসছে এটা ইম্পর্টেন্ট না, মেইন কথা হচ্ছে তো আসতে পারে কলেজে তোমার বা বোর্ডে তোমার আসতে পারে এই অঙ্কটা। বললো এখানে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, বলেছে এ বি ভেক্টরটা বের করে ফেলতে হবে। তাহলে খেয়াল করো, ওরা তোমাকে কিন্তু এ বিন্দুর অবস্থানটা দিয়ে দিয়েছে, স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে, অবস্থান না স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে। তো আমাকে বললো এ বি ভেক্টর বের করতে। তো এখন দেখো, আমাকে যেহেতু ওরা বলে দিয়েছে এ বি ভেক্টরটা বের করতে, কিন্তু আমার কাছে আছে কি অবস্থান, তাহলে আমরা অবস্থান ভেক্টরের মাধ্যমে জিনিসটা আগাবো। তাহলে ও যদি মূল বিন্দু হয়, তাহলে বলো আমাকে, একটু আগে যে শিখে আসলাম এ বি ভেক্টরটাকে আমরা অবস্থান ভেক্টরের মাধ্যমে কিভাবে লিখতে পারি? এন্ডিং পয়েন্টের অবস্থান ভেক্টর মাইনাস স্টার্টিং পয়েন্টের অবস্থান ভেক্টর, এভাবে না? তো যদি এটা লিখতে পারি, আমার কাছে কি ওবি এবং ও এ রেডি আছে? রেডি নাই, আমার কাছে আছে বিন্দু। তাহলে আমাকে একটা একটা করে ওবি এবং ও এ বের করতে হবে। তাহলে ওবি এর মান কত হবে বলো? ওবি এর মান হবে হচ্ছে এই যে ভুজ কোটি উচ্চতা এগুলোর সাথে একটা আই জে কে গুণ করে দিবা। তাহলে -1 আই প্লাস 0 জে প্লাস 4 কে, এই যে। তারপরে এর ক্ষেত্রে ও এ যেটা, এই ক্ষেত্রেও ভুজ কোটি উচ্চতার ক্ষেত্রে একটা আই জে কে গুণ করে দিবা, 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, দ্যাট ইজ ইট। বুঝা গেল? তো এখন কথা হচ্ছে, তাহলে আমাকে ওবি মাইনাস ও এ যদি করতে বলে, আমি কি করব? আমি সুন্দর করে ওবি ভেক্টরটা লিখব মাইনাস আই ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, মাইনাস ও এ ভেক্টরটা লিখব 2 আই 3 জে কে, 2 আই মাইনাস 3 জে প্লাস কে। তো এবার এখানে হবে মাইনাস আই মাইনাস 2 আই, তাহলে মাইনাস 3 আই প্লাস 3 জে প্লাস 4 মাইনাস কে, তাহলে প্লাস 3 কে, দ্যাট ইজ ইট। বুঝা গেল? তাহলে এমনি করেই কিন্তু তুমি যে কোনো ভেক্টর খুব সহজে বের করে ফেলতে পারবা। বুঝছো জিনিসটা? সামনে কিন্তু আমাদের ভার্সিটি মাস্টার প্রোগ্রামটা শুরু হবে। এই প্রোগ্রাম যারা থাকবা, এই প্রোগ্রামে ম্যাথে মানে তুমি জাস্ট লেকচারের ম্যাথগুলো দেখবা, তাইলেই চলবে ইনশাল্লাহ। বুঝছো? খুবই অল্প ফিতে একদম অ্যাফোর্ডেবল রাখবো এটাকে। ওকে, যেন যে কোনো স্টুডেন্ট যে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ছে ব্যাকআপ হিসাবে রাখতে পারে, যে ভার্সিটির জন্য পড়ছে মেইন টার্গেট হিসাবে রাখতে পারে, যে মেডিকেলের জন্য পড়ছে ও যেন ব্যাকআপ হিসাবে রাখতে পারে। বুঝা গেল? সো ভার্সিটি মাস্টার প্রোগ্রামটা আমি এমনভাবে সাজাইছি যেন তুমি জাস্ট লেকচারের ম্যাথগুলো দেখলেই চলে, এবং এখানে আমি যত রকমের হ্যান্ড ক্যালকুলেশন দরকার, মানে যা কিছু লাগবে সবকিছু ধরে 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 ইনশাল্লাহ করাই দিব। ওকে, সো তোমার কাজ হচ্ছে জাস্ট লেকচারটাকে ফলো করা। এইচএসসি শেষ হওয়ার মাত্রই পরের সপ্তাহেই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট লেকচারে যা যেমনি দিব সেমনে সামনে আগাবা। আমরা যেমন এই ভিডিওতে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ দিচ্ছি, তেমনিভাবে এই কোর্সগুলোতে যেমন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামে কিন্তু ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ আছে। তো নর্মালি যেটা দেখবা অন্যান্য জায়গাগুলোতে যেই ক্লাস 4 ঘন্টায় নেওয়া হয়, আমার এখানে সেই ক্লাস 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়, অথচ আরও বেশি ডিটেইলিংয়ের সাথে আরো বেশি ফিল করায়, আরো বেশি টেকনিক দেখায়। বুঝছো? এবং সবচেয়ে মজার বিষয় যেটা, যে রিভিশনের জন্য ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ তুমি পাবা, অর্থাৎ তোমার জিনিসটা আরো গোছানো থাকবে, সময় কম লাগবে, রিভিশন করার জন্য পুরো ক্লাস দেখা লাগবে না, মানে ওভারঅল জিনিসটাকে কম্প্যাক্ট এবং আমি গুছায় আনছি তোমার জন্য। বুঝছো? সবচেয়ে বড় কথা হচ্ছে লেকচারে যা করাবো এইগুলো ভালো করে করলে ইনশাল্লাহ চলবে। ওকে, সো এটা মনে রাখো। এবং হচ্ছে ক্লাস শুরু কিন্তু হয়ে যাবে এইচএসসি পরপরই, এইচএসসি শেষ হওয়ার পরপরই আর কি শুরু হয়ে যাবে। তো ম্যাথস উইথ মাহির আসিফ যে গ্রুপটা আছে, পাবলিক গ্রুপটা, এবং ইউটিউব চ্যানেল যেটা মাহির আসিফ ইউটিউব চ্যানেল, এগুলোর দিকে একটু নজর রেখো আর কি, নজর রেখো। এছাড়াও এখানে ক্লিক করলেও তোমরা হচ্ছে ইনশাল্লাহ এসে চলে যাবা, তোমাকে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে যাবে। ওকে, www.mathmahir.com। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা অবস্থান ভেক্টরের মান। তো খেয়াল করো, যে কোনো ভেক্টরের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে দিক এবং একটা হচ্ছে মান। তো আমরা দিক তো বিভিন্ন আই জে কে এর মাধ্যমে বুঝাই দিই, এরকম দিক হবে। মান কেমনে পাবো? তো সেটা হচ্ছে, তোমাকে যদি একটা ভেক্টর দেওয়া থাকে যে সামথিং আই সামথিং জে সামথিং কে, এটা একটা ভেক্টর, এ ভেক্টর। তো ওই ভেক্টরের মান বের করার জন্য আমরা যেটা করব, আই জে কে এর যে সহগগুলা সেগুলাকে স্কয়ার করে করে যোগ দিয়ে রুট করে দেব। বুঝা গেল? যেমন একটা অঙ্ক দেখো, ধরো এই অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে তোমাকে বললো যে ও এ একটা ভেক্টর আছে, ও বি একটা ভেক্টর আছে, এ বি ভেক্টরের মান নির্ণয় করো। তো
তাহলে যেহেতু ওএ এবং ওবি দেওয়া, তার মানে কি এ ভেক্টরের অবস্থান ভেক্টর দেওয়া, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া, ঠিক সেই ক্ষেত্রে এবি ভেক্টর বের করা কি খুব সহজ না? যে আমার এবি ভেক্টর হবে এন্ডিং পয়েন্টের অবস্থান ভেক্টর মাইনাস স্টার্টিং পয়েন্টের অবস্থান ভেক্টর। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে সুন্দর করে তুমি এটা পাবা, এইটা হচ্ছে আমার এবি ভেক্টর। তো এখন কথা হইলো এবি ভেক্টরের মান কিভাবে বের করতে হবে। তো সেটার টেকনিক হচ্ছে যে তুমি সুন্দর করে আই জে কে এদের সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে দিবা। তাহলে সহগগুলো কত? 2 মাইনাস 6 6, তাহলে 2 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 6 স্কোয়ার, লাস্টে রুট দিয়ে দিলা, এটাই মান। এখানে আর কঠিন কিচ্ছু নাই, কিন্তু ফিজিক্সে তোমরা এগুলো খুব ভালো করে পড়েছ। আচ্ছা, এরপরে আসি অবস্থান ভেক্টরের যোগফল ও বিয়োগফল। তো খেয়াল করো, আমার কাছে দুইটা ভেক্টর আছে মনে করো, আমি বললাম ওদের লব্ধি কত, তখন তুমি কি করবা? ভেক্টর দুইটাকে যোগ করবা না? তার মানে দুইটা ভেক্টরের যোগফলই অ্যাকচুয়ালি ওই দুইটা ভেক্টরের লব্ধি। যেমন এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তোমাকে যদি বলে ওদের লব্ধি কত, তুমি সুন্দর করে এ প্লাস বি করে দিবা, যেখানে আই এর সহগগুলো যোগ হবে, জে এর সহগগুলো যোগ হবে, কে এর সহগগুলো যোগ হয়ে যাবে। বুঝা গেল? সিমিলার ওয়েতে যদি বলে যে একটা থেকে একটা বিয়োগ করো, সেম আই এর সহগগুলা বিয়োগ, জে এর সহগগুলা বিয়োগ, কে এর সহগগুলা বিয়োগ করলেই কিন্তু কাজ হয়ে যাবে। বুঝছো জিনিসটা? আচ্ছা, যেমন একটা ম্যাথ দেখি, তোমাকে ইউ দিয়ে একটা ভেক্টর দিল, ভি দিয়ে একটা ভেক্টর দিল, বললো লব্ধি ভেক্টরের মান কত। তোমাকে এখানে আলাদা করে বলে দিবে না ভেক্টর যোগ করো, লব্ধি মানেই যোগ। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, সুন্দর করে লব্ধি ভেক্টর বলেছে, তাহলে ইউ প্লাস ভি করবো। আমরা কি করব? আই এর সহগগুলো যোগ করে ফেলবো, তাহলে 2 + 3 মানে 5i। তারপরে জে এর সহগগুলো যোগ করে দিব, তাহলে 1 + 2 মানে 3j। এবং ওরা কিন্তু মান চেয়েছে, তার মানে কি আই এর সহগ জে এর সহগ এই দুইটাই আছে, তাহলে দুইটাকেই স্কোয়ার করে যোগ দিয়ে রুট। তাহলে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মান হবে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এর রুট। মান লেখার সময় আমরা সবসময় মডুলাস দিয়ে দিব, নর্মাল ভেক্টরের উপরে দুই দিকে দুইটা মডুলাস দিয়ে দিলে আমরা এটাকে মান মিন করি। আচ্ছা, তো এখানে অবশ্যই মান যেহেতু বলেছে, তার মানে একটা একক লিখে দিও, একক লিখে দিও। ওকে, এখন খেয়াল করো, তাহলে একক ভেক্টরটা নিয়ে আমরা দেখব। একক ভেক্টর কি জিনিস? দেখো, নাম শুনেই তো বুঝছো যে ভেক্টরের কিছু একটা মনে হয় এক। তো কথা হইলো, কোনো ভেক্টরের মান যদি এক হয় সেটাকে আমরা বলি একক ভেক্টর। যেমন মনে করো এই যে ইউ প্লাস ভি একটা ভেক্টর ছিল, এইখানে আমি 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলাম, 25 আর 9 আসবে, তাহলে কত হয়? 34, √34 আসবে। তাহলে দেখো এই ভেক্টরটার মান হচ্ছে √34, কোন একটা ভ্যালু আসবে, লাইক কত আসে? 5 পয়েন্ট সামথিং আসবে। তো খেয়াল করো 5.9 বা এরকম আশেপাশে আসবে। তাহলে খেয়াল করো এই ভেক্টরটার মান হচ্ছে প্রায় 6 মতন, ঠিক? আচ্ছা, তো কথা হচ্ছে কোনো একটা ভেক্টর এমন হইতে পারে যেটার মান 1, একদম কাটায় কাটায় 1 মিলে গেছে, তখন আমরা সেই ভেক্টরটাকে একক ভেক্টর বলবো। ওর দিক একটা সুন্দর থাকবে, কোনো একটা দিকে এদিক ওদিক থাকবে একটা দিক, বাট মান যদি 1 হয়ে যায়, তাহলে একক ভেক্টর মানে হচ্ছে কোনো ভেক্টরের মান যদি 1 হয় তাহলে আমরা ওকে একক ভেক্টর বলবো। তাহলে এ যদি একটা ভেক্টর হয়, ওর একক ভেক্টর কেমনে প্রকাশ করবো, মানে ও যে একক ভেক্টরটা বুঝাবো কেমনে? এর মডুলাসের মান 1, তার মানে এর ভেক্টরটার মানও 1 আর কি। আচ্ছা, তো দেখো যদি এ বি একটা ভেক্টর হয়, ওর একক ভেক্টর কেমনে বের করা যায়? ভাইয়া, এ বি ভেক্টর তো নিজেই একটা ভেক্টর, ওর আবার একক ভেক্টর মানে কি? মানেটা হচ্ছে, বুঝছো, এ বির ডিরেকশনটা সেম রেখে, এ বি এর দিক একই রেখে জাস্ট মানটাকে কমায় 1 বানায় দিতে যাচ্ছি আমি। ভালো করে বুঝছো, মনে করো তোমার কাছে 5 লাখ টাকা আছে, আমি বললাম এই 5 লাখ টাকাকে 1 লাখ টাকা তুমি কেমনে বানাইতে পারবা? বলতে পারো যে ভাই 4 লাখ টাকা উড়াই দিব। তো কথা হচ্ছে, এখন আমি যদি বলি যে না, এমন একটা সূত্র বানাও যে সূত্রের মাধ্যমে তোমার কাছে যত টাকাই আছে তুমি ডিরেক্টলি হচ্ছে এটাকে 1 লাখ টাকা বানায় ফেলতে পারবা। হ্যাঁ, বা মানে সরি 1 টাকা বানায় ফেলতে পারবা, এমন একটা ক্যালকুলেশন করো। তো এখন তুমি যদি খালি বলো যে 4 লাখ টাকা বিয়োগ করবো, তো 5 লাখ টাকা থাকলে 4 লাখ বিয়োগ করলে, বা ধরো মানে এরকম, কিন্তু 10 লাখ থাকলে কিন্তু তুমি 4 বিয়োগ করলে হবে না, বিষয়টা বুঝো। বা ধরো তোমার কাছে 1 টাকা বানাইতে হবে, তোমার কাছে 10 টাকা আছে, তাহলে 9 টাকা বিয়োগ করা লাগবে। তোমার কাছে 15 টাকা আছে, তাহলে কিন্তু 14 টাকা বিয়োগ করা লাগবে, সূত্র মিলছে না। তো এক্ষেত্রে টেকনিক হচ্ছে, তোমার কাছে যত টাকা আছে তত সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে 1 হয়ে যাবে। সিম্পল লজিক। ওকে, যে তোমার কাছে 5 লাখ টাকা আছে, এটা 1 টাকা কেমনে বানাবা? যে তুমি এটাকে 5 লাখ মানুষের মধ্যে বিলিয়ে দাও, সিম্পল। তো সবচেয়ে সহজ সূত্র কি? টাকা 1 বানায় দেওয়ার, যে যত টাকা আছে সবার কাছে অত সংখ্যক মানুষের কাছে বিলায় দাও, সবাই 1 টাকা করে পাবে। তোমার কাছে 1 কোটি টাকা আছে, তুমি 1 কোটি মানুষের মধ্যে বিলায় দাও, তাহলে সবাই 1 টাকা করে পাবে। সিম্পল লজিক। তো কথা হচ্ছে, আমি চাচ্ছি যে এবি একটা ভেক্টর আছে, তো এই যে এবি ভেক্টর, এইটার দিকে যেন কোনো চেঞ্জ না হয়, আগে যেদিকে তাকানো ছিল এখন ওই দিকে তাকানো থাকবে, কিন্তু মানটা যেন কমে 1 হয়ে আসে, কমে বা বেশি হয়ে সমস্যা নেই, বাট মানটা যেন চেঞ্জ হয়ে 1 হয়। তো এটার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে যে ভেক্টরটাকে আমরা সুন্দর করে ওর মান দিয়েই ভাগ করে দিব।
যেমন ওই যে বললাম 5,00,000কে 5,00,000 দিয়ে ভাগ করলেই 1 হয়, তো ওই জন্য সুন্দর করে মান দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান করলে সুন্দর করে এটা একটা একক ভেক্টর হবে। একক ভেক্টর অ্যাকচুয়ালি কি মিন করে, এটা মিন করে একটা ডিরেকশন, দিক মিন করে। ওকে, সো একক ভেক্টর সবসময় একটা দিক মিন করবে, এটা একটা দিক মিন করবে আর কিছু না। ওকে, যে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়, তো কোনো একটা ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করলে দিকটা ওই ভেক্টরের দিকেই থাকবে, দিকে কোনো চেঞ্জ নেই, কিন্তু মানটা 1 হয়ে যাবে। এই হলো বিষয় আর কি। তো এইটা কেন আমরা ইউজ করি খেয়াল করো, আমরা যখন দেখো একটু আগে যে আমরা আইজেকে নিয়ে পড়লাম, এইখানেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা বারবার এক্স অক্ষের দিকে এ একক বুঝাইতে গেলে এক্স অক্ষের একক ভেক্টর দিয়ে আমরা গুণ করছি। তার মানে কোনো একটা সংখ্যাকে একটা একক ভেক্টর দিয়ে গুণ করার মানে হচ্ছে টোটাল জিনিসটাকে একটা নতুন ভেক্টরে কনভার্ট করা, যেখানে দিক হবে একক ভেক্টরের দিক এবং মান হবে কি দিয়ে গুণ করলে ওটার মান। বুঝছো? তার মানে তুমি মনে করো চাচ্ছ এক্স অক্ষ বরাবর 3 একক নিবা, তাহলে তুমি এক্স অক্ষের যে একক ভেক্টর আই ক্যাপ সেটা বসাবা, সাথে একটা 3 গুণ দিবা, তার মানে দিক থাকবে আই ক্যাপের দিকে এবং মান হবে 3 একক। তুমি চাচ্ছ ওয়াই অক্ষ বরাবর তুমি 4 একক আগাবা বা 4 দৈর্ঘ্যের একটা ভেক্টর নেবা, সেক্ষেত্রে তুমি ওয়াই অক্ষের যে একক ভেক্টর জে ক্যাপ সেটা লিখবা এবং এর সাথে একটা 4 দিয়ে গুণ দিবা, তাহলেই তোমার ওয়াই অক্ষ বরাবর 4 একক মান চলে আসবে। সো এই হলো বিষয়, বুঝা গেল? এখন আমরা এখানে ম্যাথ দেখব এই টপিকটার উপরে। যেমন মনে করো তোমাকে কোশ্চেন করলো উদাহরণ সহ একক ভেক্টরের সংজ্ঞা দাও, এটা সিলেট বোর্ড 17 সালে আসছে, খুবই সহজ কোশ্চেন। তোমার কাজ হচ্ছে তুমি একক ভেক্টরের যা যা সংজ্ঞা পড়লাম এটা লিখবা। যেমন যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, তো মান 0 না এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা তার সাদৃশ্য সমান্তরাল দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। কেন মান 0 না নিয়ে আমরা চিন্তা করছি, কারণ 0 যদি কারো মান হয়, শূন্য ভেক্টর যেরকম 0 মান, ওটা দিয়ে ভাগ করলে তো অসংজ্ঞায়িত চলে আসবে, তো প্রবলেম না, ওই জন্য মান 0 না এমন করে দিয়ে ভাগ করা লাগবে। যেমন এখানে বলে দিয়েছে সি একটা ভেক্টর রাশি যার মান হচ্ছে 0 না, তাহলে সি ভেক্টরের দিকে বা তার সমান্তরাল দিকে একক ভেক্টর হবে। সমান্তরাল দিক বললো না, সমান্তরাল দিকে একটু ঝামেলা আছে, একটু পরে দেখাবো তোমাকে। সি ভেক্টরের দিকে একক ভেক্টর হবে, সি এর উপরে ক্যাপ বড় করে দেই এবং সি ভেক্টর ভাগ সি ভেক্টরের মান, দ্যাটস ইট। বুঝছো? তাহলে ভালো করে বুঝো যে কোনো একটা ভেক্টর একক ভেক্টর করার জন্য আমরা ভেক্টরটার মান দিয়েও ভেক্টরটাকেই ভাগ করে দিব, তাহলে দিক আগেরটাই থাকবে, জাস্ট মানটা এক হয়ে যাবে। বুঝা গেল? ক্লিয়ার? এখন আমরা দেখব নির্দিষ্ট দিকে একক ভেক্টর, মানে আমি একক ভেক্টরের মেইন অ্যাপ্লিকেশনটা আনতে চাচ্ছি। যে আমরা কি করি, আমরা চাই যে কোনো একটা দিকে একটা একক ভেক্টর বের করতে, যেন আমি সেই একক ভেক্টরকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে ওই দিকে বড় একটা ভেক্টর পাইতে পারি, আমার প্রয়োজনীয় মানের একটা ভেক্টর পাইতে পারি। তো আমি যদি বলি যে এ একটা ভেক্টর আছে, এ ভেক্টরের দিকে একক ভেক্টরটা কত হবে, তো আমরা কি লিখবো, এ ভেক্টরের স্মল লেটার লিখব, লিখে উপরে ক্যাপ দিয়ে দিব একটা, ক্যাপ অ্যাকচুয়ালি একক ভেক্টরকে মিন করছে। তো এটা টেকনিকটা কি, এ ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করতে হবে, তাইলে আমার মানটা কমে 1 হয়ে যাবে বা মানটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে, কিন্তু দিকটা সেম থাকবে। তাহলে ক্যাপিটাল এ ভেক্টরের দিকে একক ভেক্টর হবে স্মল এ ক্যাপ। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এ ভেক্টরের সমান্তরাল দিকে যদি আমি একক ভেক্টর বলি, তাহলে বুঝো দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে গিয়ে দিকে, একটা হচ্ছে সমান্তরাল দিকে, দুইটা কিন্তু ডিফারেন্ট। কেন খেয়াল করো, এই দিকে একটা এ ভেক্টর আছে, আমি যদি বলি এ ভেক্টরের দিকে আরেকটা এ ভেক্টর নাও, মনে করো এই যে এ ভেক্টরটা, এটা কিন্তু এ ভেক্টরের দিকে আরেকটা এ ভেক্টর, একমত? হ্যাঁ, আমার সাথে তুমি একমত যে এই এ ভেক্টরটা এটার দিকে একটা ভেক্টর, এ ভেক্টর সেম একটা ভেক্টর একই দিকে। আচ্ছা, যদি আমি বলি যে এই ভেক্টরটা কি, এই যে মাইনাস এ ভেক্টরটা, এটা কি এটার বিপরীত দিকে না? কিন্তু চিন্তা করে দেখো, এই এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টর দুইটাই কিন্তু এটার সাথে সমান্তরালে আছে, ঠিক? তার মানে আমি যদি সমান্তরাল দিকের কথা বলি, তাইলে কিন্তু একই দিক বা উল্টা দিক দুইটাই হওয়া সম্ভব। যদি বলি একই দিকে, তাইলে জাস্ট পজিটিভ এই আসবে, কিন্তু যদি বলি সমান্তরাল দিকে, তাহলে ওই দিক বা ওর বিপরীত দিক দুইটাই কিন্তু পসিবল। এজন্য আমরা সমান্তরাল দিকের ক্ষেত্রে প্লাস মাইনাস ইউজ করছি। বুঝছো? তাহলে আমার এ ভেক্টরের দিকে একক ভেক্টর যদি এটা হয়, তাহলে এ ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর বলতে গেলে সেম জিনিসই কিন্তু প্লাস মাইনাস দেওয়া লাগবে। বুঝা গেল? এখন যদি বলি এ এবং বি এর লব্ধি ভেক্টরের দিকে একক ভেক্টর, তাহলে কি হবে,
যে এ এবং বি এর লব্ধি ভেক্টরটাকে বের করবা, কত হবে এ প্লাস বি। তাহলে ওই দিকে একক ভেক্টর কত হবে এ প্লাস বি বাই এটার মান। বুঝা গেল? আচ্ছা, এখন যদি বলি এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল দিকে, বুঝছো, জাস্ট দিক বরাবর বললে তোমার প্লাস হবে, কিন্তু যেই নাকি সমান্তরাল একক ভেক্টর বলবো, সমান্তরাল দিকে যখন বলবো আমি, তখন কিন্তু প্লাস মাইনাস দুইটাই চলে আসবে। বুঝছো? তাইলে দিক একই দিক বললে প্লাস, সমান্তরাল দিক বললে একই দিক বিপরীত দিক দুইটাই চলে আসে, এই জন্য প্লাস মাইনাস। সো এটা একটু মাথায় রেখো, সমান্তরাল বললে কেন প্লাস মাইনাসটা দেওয়া লাগে। এটা তো তুমি মুখস্থ করে ফেলো, আমি জানি যে সমান্তরাল বললে প্লাস মাইনাস, বাট কেন? বিকজ একই দিক উল্টা দিক দুইটাই চলে আসে। এই যে দেখাই দিলাম একদম এক্সাম্পল, যে এটা সমান্তরাল, এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল, একই সমান্তরালে আছে। ওকে, আচ্ছা, এখন এই কোশ্চেনটা দেখো, এই ভেক্টরটার সমান্তরালে একক ভেক্টর লাগবে। তো ধরি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, যেটা হইলো 2i প্লাস 10j মাইনাস 11k। তো এই এ ভেক্টরের দিকে সমান্তরাল দিকে একক ভেক্টর, তাহলে এটার সমান্তরালে, আচ্ছা সময় পার না করে দিই, একবারে লিখে দিই। সমান্তরাল দিকে একক ভেক্টরটা হবে হচ্ছে কত, মানে প্লাস মাইনাস এ ক্যাপ, এর একক ভেক্টর কত হবে অ্যাকচুয়ালি, এটার মানটা হবে প্লাস মাইনাস এ ভেক্টর ভাগ এটার মান। তাহলে কত আসে 2i 10j 11k, 2i 10j মাইনাস 11k ভাগ করব এটার একক ভেক্টর দিয়ে, একক ভেক্টরটা মান দিয়ে, মান কত আসবে 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস মাইনাস 11 স্কয়ার এর রুট, দ্যাট ইজ ইট। বুঝা গেল? তাহলে চলো ক্যালকুলেট করে দেখি কত আসে। রুট ওভার 4 প্লাস 100 প্লাস 121 করলে 15 আসে, এর নিচের এটা রুটের মানটা পুরোটা 15 হয়। তাহলে অ্যান্সারটা কিরকম হবে 2/15 i প্লাস 10/15 মানে 2/3 যে মাইনাস 11/15। ওকে, দ্যাটস ইট। এটা হলো আমার সমান্তরাল দিকে একক ভেক্টর। ঠিক লিখলাম না? কেন, ভুল কোথায় করেছি? প্লাস মাইনাস অ্যাড করি নাই তো। এই যে এগুলো খেয়াল করো, এগুলো ভুল করো না, যে এখানে প্লাস মাইনাস দেওয়া লাগবে, প্লাস মাইনাস দিয়ে গুণ করা লাগবে, যে এমনি লিখবা। বুঝছো? এইটা হবে অ্যান্সার, প্লাস মাইনাস সহটা আর কি। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, এ একটা ভেক্টর দেওয়া, বি একটা ভেক্টর দেওয়া, বললো ভেক্টর দুইটার লব্ধির বি সদৃশ সমান্তরাল একক ভেক্টর লাগবে। তাহলে এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি, ওদের সাপেক্ষে একক, ওদের জন্য একক ভেক্টর লাগবে, কিন্তু কিরকম বি সদৃশ সমান্তরাল। তো খেয়াল করো, আমার যখন সমান্তরাল পড়ছি দুইটা স্টাইল থাকে, একই দিক বিপরীত দিক। তো যদি বলে যে বি সদৃশ সমান্তরাল, তার মানে হচ্ছে বিপরীত দিক মিন করছে, তার মানে মাইনাস দিয়ে কাজ করতে হবে। যদি বলে সদৃশ সমান্তরাল, তার মানে বুঝতে হবে একই দিক মিন করছে, তাহলে প্লাস দিয়ে কাজ করবা। বুঝছো? তাহলে একই দিক বা সদৃশ সমান্তরাল একই কথা, বিপরীত দিক আর বি সদৃশ সমান্তরাল একই কথা, বা সিমিলার কথা। এক না হলেও একটু টেকনিক্যালি ঝামেলা আছে, বাট সিমিলার কথা। আচ্ছা, তো এখন খেয়াল করো, এ প্লাস বি ভেক্টরটা হচ্ছে এটা। এখন বলেছে এ প্লাস বি এর বি সদৃশ সমান্তরাল একক ভেক্টর লাগবে, তাহলে এটা কত হবে? আগে মাইনাস দিবা। এই মাইনাসটা কেন বললো? বি সদৃশ সমান্তরাল বলেছে এই জন্য। তাহলে মাইনাস দিয়ে আমি সুন্দর করে একক ভেক্টরটা বের করে ফেলবো, তাহলেই কিন্তু কাজ হয়ে যায়। বুঝা গেল? আচ্ছা, একই নিয়ম, জাস্ট তুমি লব দুইটা বের করে তারপরে নর্মাল দুইটা ভেক্টর, মানে নর্মাল ভেক্টর ভাগ ওটার মান যেরকম করে লিখতে হয়। ঠিক আছে? তো এই হলো বিষয়, সেগুলো কিন্তু মাথায় রাখো যে কিভাবে কি করতে হচ্ছে। ভেক্টরের স্কেলার গুণন, ভেক্টরের স্কেলার গুণন, ভেক্টরকে আমরা দুই স্টাইলে গুণ করতে পারি, একটা হচ্ছে ডট গুণফল বা স্কেলার গুণফল, একটা হচ্ছে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। তো ডট গুণফল বা স্কেলার গুণফলের ক্ষেত্রে ভেক্টরটার দুইটা ভেক্টরকে গুণ করার পরে মান আসে স্কেলার রাশি, এই জন্য এটাকে স্কেলার গুণফল বলা হয়। তো টেকনিকটা হচ্ছে এমন, ধরো এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, এরকম আই জে কে বলা। তোমাকে যদি বলে যে এদেরকে ডট গুণফল করো, তুমি যেটা খুব সুন্দর করে করবা সেটা হচ্ছে আই এর যে সহগগুলা ওদেরকে গুণ করবা, যোগ জে এর যে সহগগুলা ওদেরকে গুণ করবা, যোগ কে এর যে সহগগুলা ওদেরকে গুণ করে দিবা। তাহলে খেয়াল করো, আমার কাছে এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, এদের ডট গুণফলের মান হয় দুইটারই আই এর সহগগুলোর গুণফল প্লাস জে এর সহগ দুইটার গুণফল প্লাস
কে এর সহগ দুইটার গুণফলের সমান। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যদি আই জে কে স্টাইলে কোয়েশ্চেনটা না দেয় তখন কি করব? তখন ওই দুইটা ভেক্টরকে গুণ করার টেকনিক হচ্ছে ওদের মান দুইটা গুণ করবা আর মধ্যবর্তী কোণের কসটা গুণ করে দিবা, তাহলেই উত্তর চলে আসবে। বুঝছো? আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, বললো এই দুইটার যে অবস্থান ভেক্টর, এই দুইটা বিন্দুর যে অবস্থান ভেক্টর দুইটা আসবে ওদের স্কেলার গুণফল বের করো। তাহলে খেয়াল করো, ধরে নেই যে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে মূল বিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? ও এ ইকুয়াল টু 2y 3j প্লাস কে, ও বি ইকুয়াল টু 3i প্লাস জে মাইনাস 2k। এখন আমাকে বলেছে এই দুইটা অবস্থান ভেক্টরের স্কেলার গুণফল লাগবে। তাহলে ও এ ডট ও বি এর মানটা কত হবে? আই দুইটার সহগের গুণফল যোগ জে দুইটার সহগের গুণফল যোগ কে দুইটার সহগের গুণফল। সো অ্যান্সারটা কত হয়? 6 প্লাস 3 মাইনাস 2 দ্যাট ইজ 4 প্লাস 3 দ্যাট ইজ 7 চলে আসে। বুঝছো টেকনিকটা? খুব সহজেই কিন্তু তুমি ডট গুণফল বা স্কেলার গুণফলটা করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন স্কেলার গুণফলের স্পেশাল জায়গা যেটা যেখান থেকে প্রায় সময়ই প্রশ্ন হয় সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের গুণফল যদি 0 চলে আসে তাহলে বুঝতে হবে এরা পরস্পর লম্ব। এটার কারণটা কি? খেয়াল করো, এ ডট বি যেটা, এটার মান কত হয়? এ বি কস থিটা। থিটা মানে কি? থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, ঠিক এ এবং বি এর মধ্যবর্তী কোণ, রাইট? তাহলে দেখো, যদি এমন হয় যে আমার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে কি কস 90 এর মান 0 হয়ে যাবে না? তখন কি আমার ডট গুণফলটা 0 চলে আসবে না? তার মানে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 চলে আসে বুঝতে হবে মধ্যবর্তী কোণ, ওদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওটাই বললো যে এ ডট বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দেখে পরস্পর লম্ব হিসাবে আমরা কাউন্ট করতে পারবো। যেমন মনে করো এই এক্সাম্পলটা, তোমাকে একটা ভেক্টর দিল, এ ভেক্টর একটা বি ভেক্টর দিল, বললো দেখাও যে এই দুইটা পরস্পর লম্ব। এটা এটাও আসছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো তুমি কেমনে লম্ব দেখাবা? তুমি সুন্দর করে এ ভেক্টর আর বি ভেক্টরের এদেরকে তুমি ডট গুণফল করবা। যখনই তোমাকে লম্ব দেখাইতে বলবে তখনই তুমি ডট গুণফল করবা, তখনই তুমি ডট গুণফল করবা। তো ডট প্রোডাক্ট আর কি কেমনে করা যায় সেটা হচ্ছে আই এর সহগ দুইটা গুণ 9 ইন্টু 4, জে এর সহগ দুইটা গুণ 1 ইন্টু মাইনাস 6, কে এর সহগ দুইটা গুণ মাইনাস 6 ইন্টু 5। তো সেক্ষেত্রে কত হবে? 4 নং 36 মাইনাস 6 মাইনাস 30। সো 36 মাইনাস 30 মানে 6, 6 মাইনাস 6 মানে 0। সো যেহেতু ডট গুণফল 0 তার মানে এরা পরস্পর লম্ব চলে আসবে, সুতরাং এরা পরস্পর লম্ব চলে আসবে। বোঝা গেল? ম্যাথগুলো কিন্তু ইজি আসলে। এখন তোমাকে যদি বলে যে দুইটা ভেক্টর আছে, ওই দুইটার আই জে কে স্টাইলে দেওয়া, ওদের মধ্যবর্তী কোণ কত? এটা বের করার টেকনিক হচ্ছে যে তুমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এই সূত্রটার মধ্যে ইউজ করো। ঠিক, তুমি কিন্তু এই সূত্রটার মধ্যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ইউজ করো। তাহলে যদি বলা হয় যে এ ডট বি এর মান, মানে এ ডট বি তো আমরা জানি যে এ বি কস থিটা, তাহলে কস থিটার মানটা কত হবে? যে এ ডট বি বাই এবি, এই এবিটা নিচে পাঠিয়ে দিলে আমার কি লাগবে? থিটার মানটা দরকার, মধ্যবর্তী কোণ। তখন কি করবো আমরা? এই কসটাকে এই পাশে পাঠিয়ে দিব, সেটা হয়ে যাবে কজ ইনভার্স এ ডট বি বাই এবি। সো এই হলো বিষয়, এখানে কিন্তু কঠিন কিচ্ছু নাই, কঠিন কিন্তু কিচ্ছু নাই। ওকে, তাহলে যখনই আমাকে এরকম কোয়েশ্চেন দিবে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগবে, তখন আমরা করব কি? কজ ইনভার্সের ভিতরে ইনপুট দিব ওই দুইটা ভেক্টরের ডট গুণফল ভাগ এদের মান দুইটার গুণফল, দ্যাটস ইট। বুঝছো? এইটা আমরা ইনপুট দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, রেস্ট অফ দাও, এটা পরীক্ষা আসতে পারে। খেয়াল করো এখানে কি বললো, আর এস টি ত্রিভুজে আর এস একটা ভেক্টর, আর টি আরেকটা ভেক্টর, তাহলে কোন আর এস টি এর মান নির্ণয় করতে হবে। দেখো ওরা দুইটা কথা বললো, একটা হচ্ছে আর এস, একটা আর টি দেওয়া, আর ত্রিভুজের কথাটা বললো, ত্রিভুজটা হচ্ছে আর এস টি ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে আর এস টি ত্রিভুজ। তাহলে আমি কোনো দিকে না তাকাই আগে আর এস টি ত্রিভুজটা আঁকা ফেলবো। তাহলে এই যে আমরা আর এস টি ত্রিভুজ, চোখ বন্ধ করে, মানে চোখ খুলেই আঁকো, সমস্যা নেই, আর এস টি ত্রিভুজ আঁকলা। দেন তুমি দেখবা আর এস কোনটা, আর টি কোনটা। আর এস হচ্ছে, বুঝো এখানে এখানে কাহিনী আছে,
আর এসটা এই দিকে আসে, আর আর টিটা হচ্ছে গিয়ে তোমার এই দিকে যায়। তার মানে ওরা যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা দিয়েছে এভাবে, এমনি এমনি দিয়েছে। হ্যাঁ, এমনি এমনি দিয়েছে, ওরা দিয়েছে কোয়েশ্চেনে এমনি এমনি। এই ভেক্টরটা, এই যে এদিকের ভেক্টর এদিকের ভেক্টর দিয়েছে, বাট চাইলো কোন অ্যাঙ্গেলটা আর এস টি, অর্থাৎ চাইলো কিন্তু হচ্ছে ওরা এই যে এইটা চাইলো, ওরা এইটা চেয়েছে, এস মাঝখানে যেটা থাকে সেটা চাচ্ছে ওরা। তাহলে সেইটা আমি কেমনে পেতে পারবো? তো টেকনিকটা খুব সহজ। তুমি আসলে ওরা যে ভেক্টর দিয়েছে সেই ভেক্টর দিয়ে কাজ করবা তা না, বরঞ্চ তোমার কোন যেটা ওরা চেয়েছে যে এস কোণ, তুমি তখন ওই এস কোণের দিকে তাকাবা, যে এস কোণের সাথে ভেক্টর দুইটা আসলে কোন দুইটা ভেক্টর। তাহলে এস বিন্দু থেকে যেই দুইটা ভেক্টর বের হচ্ছে সেই দুইটা দিয়ে কাজ করতে হবে। তো এস বিন্দু থেকে একটা ভেক্টর বের হচ্ছে এস আর, আরেকটা ভেক্টর বের হচ্ছে এস টি। তাহলে আমার এস আর ভেক্টর, এস টি ভেক্টর, এই দুইটা দিয়ে আমাকে এস ভেক্টরটা বের করতে হবে। তো এটা বের করার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে যে আমি সুন্দর করে আগে এস আর ভেক্টরটা বের করব। ওরা দিয়েছে আর এস, তাহলে আর এস কে মাইনাস করে দিলেই এস আর হয়ে যায়, বিপরীত দিক একই থাকবে। তাহলে আমার কাছে আর এস ছিল, আমি করব কি এস আর বের করব কেমনে? আর এস কে একটা মাইনাস করে দেবো, অর্থাৎ -2 এর জায়গায় +2i লিখবো, -5k এর জায়গায় +5k লিখবো, হয়ে গেল। দেন আমার লাগবে এস টি ভেক্টর। খেয়াল করো, আমার কাছে আছে হচ্ছে আর এস, আছে হচ্ছে আর টি। তাহলে এস টি কেমনে পাইতে পারি? আমরা জানি যে যদি আমি এস টি ভেক্টর পাইতে চাই, এখানে আমার মূল বিন্দু তো নাই, ধর আমি আর বিন্দু সাপেক্ষেই করলাম, যে কোনো বিন্দু সাপেক্ষেই তুমি করতে পারো। তাহলে আর বিন্দু সাপেক্ষে আর থেকে টি এর অবস্থান ভেক্টর, আর এর সাপেক্ষে এস এর অবস্থান ভেক্টর, তার মানে আর টি মাইনাস আর এস করলেই কিন্তু কাজ হয়ে যাবে, বুঝছো? আমি এস টি বের করে ফেলতে পারবো। ঠিক এইটা, এটা একটু ভালো করে দেখো, যদি এখানে ও থাকতো তাহলে আমরা এস টি কেমন বের করতাম? ও টি মাইনাস ও এস, আমরা তো একটু আগে শিখে আসলাম তাই না, যে মূল বিন্দুর সাপেক্ষে এন্ডিং বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস স্টার্টিং বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে যদি আমি আর এর সাপেক্ষে কাজ করতে যাই, তাহলে আর এর যেহেতু আর বিন্দুর জন্য ভেক্টর দুইটা রেডি আছে, এটাও আর দিয়ে আছে, এটাও আর দিয়ে আছে, তাহলে আর এর সাপেক্ষে তো আমার ভেক্টর রেডি, তো আমি আর দিয়ে করবো, যেটা অ্যাভেলেবল সেটা দিয়ে তো করবো নাকি? তোমার বাসায় রান্না হয়েছে ভাত, এখন তুমি যদি বলো যে পোলা মাংস কেন নাই, আমি এখন মরে যাই, এটা তো হইলো না। সো যেটা অ্যাভেলেবল আছে সেটা দিয়ে করতে হবে। তো আমার কাছে আছে এস আর, তো আর এর সাপেক্ষে বের করবো, এটা তো করাই যায়। আর কে আমি মূল বিন্দু ধরলাম, কোনো প্রবলেম নাই তো। মূল বিন্দু না ধরলেও তুমি যদি নর্মাল যে কোনো বিন্দুর সাপেক্ষেই তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তো কথা হচ্ছে যে আমার এস টি ভেক্টরটা লাগবে, আমি সুন্দর করে আর এর সাপেক্ষে আর টি মানে এন্ডিং আর এস, আর টি মাইনাস আর এস করলাম। ওকে, তো আর টি এর মান দেওয়া আছে, আর এস এর মান দেওয়া আছে, বিয়োগ করলে এটা চলে আসে এস টি। তাহলে দেখো আমার কাছে এস আর ভেক্টর একটা, এটা এস টি ভেক্টর একটা, এটা। তাহলে আমার কি করতে হবে? আমার করতে হবে এস বিন্দুর স্থানাঙ্ক। আমি এস বিন্দুর স্থানাঙ্ক কেমনে, এস কোণের মান কেমনে বের করবো? কজ ইনভার্স এই ভেক্টর ডট এই ভেক্টর ভাগ এই ভেক্টরের মান ইন্টু এই ভেক্টরের মান। তাহলে এস টি ভেক্টরটা কত আসে দেখলাম এত, তাহলে উপরে এস টি আর এস আর এদেরকে ডট গুণফল করে দিব, আর নিচে এস আর এস টি এর মান লাগবে আমার। এই জন্য আমি মান দুইটাকে সুন্দর করে বের করে নিলাম। মান তো বের করতেই পারো, স্কোয়ার দিয়ে যোগ করে রুট। ওকে, তাহলে এই হলো বিষয় যে তোমার ফার্স্টে আগে ভেক্টরগুলো বের করতে হবে, এরপর ওদের মান বের করতে হবে, তারপরে তুমি উপরে করবা ডট গুণ, নিচে করবা ওদের মান দিয়ে গুণ, তারপরে কজ ইনভার্সের মধ্যে বসাই দিলেই উত্তর শেষ। এটুকুই অ্যান্সার, এটাকে আর দশমিকে নিতে হবে না। কজ ইনভার্স 26/29 এইটুকু রাখলেই চলবে ইনশাল্লাহ, বুঝছো? তো আজানের ব্রেক, এরপর আমরা দেখবো পরের অঙ্কটা। এই ম্যাথটায় দেখো, বি একটা ভেক্টর দেওয়া, সি একটা ভেক্টর দেওয়া, বলে দিয়েছে ওদের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি, পি এর মান কত? তো খেয়াল করো, এইখানে এই কোয়েশ্চেনটার মধ্যে ওরা বি ভেক্টর দিয়েছে, সি ভেক্টর দিয়েছে, কিন্তু কথা হইল সি ভেক্টরের মধ্যে এই জায়গাটাতে পি এর মান আমরা জানি না। ওরা বলে দিল এই দুইটা ভেক্টরের মাঝখানে যে কোণটা আছে সেটা হইলো 45 ডিগ্রি, এটা ওরা বলে দিয়েছে অলরেডি। এখন এইগুলো ইউজ করে আমাকে পি এর মান নির্ণয় করতে হবে। তো খেয়াল করো, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যে 15 ডিগ্রি 45 ডিগ্রি, এইটা ওরা বলে দিল না। তাহলে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 বলে দেওয়া আছে, তাইলে আমরা কোন সূত্র ইউজ করব? দুইটা ভেক্টরের ডট গুণফলের সূত্র। মানে যে এটা যেটা আমরা দেখে আসছি যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা আমরা ইউজ করবো না এখানে। তো ওই জন্য আমরা করব কি, এখানে বি ভেক্টর আর সি ভেক্টর আছে, তাই বি ডট সি হচ্ছে বিসি কস মধ্যবর্তী কোণ 45, বুঝছো? তাহলে আমরা এখানে দেবো বি ডট সি হচ্ছে বিসি কস 45 ডিগ্রি। ওকে, এখন এবার আমার কাছে দেখো বি ভেক্টর তো আই জে কে ফরম্যাটে আছে, সিও আছে, তাহলে ডট গুণফল তো ইজি, আই এর সহগ গুণ বি এর সহগ মানে জে এর সহগ গুণ কে এর সহগ গুণ, লাস্টে একটা যোগ দিয়ে দিবা। তো এই গুণ টুন করে যোগ দিয়ে দিলাম, এত আসছে।
আর বিসি cos 45, সেখানে একটু খেয়াল করো, বি এর মান আমরা জানি না বাট ভেক্টর তো আছে, সুন্দর করে রুট দিয়ে মান বের করে ফেলো। সি এর এক্স্যাক্টলি মান জানি না বাট ভেক্টর তো আছে, মান বের করে ফেলো। আর cos 45 যেটা, এটার মান 1/√2, ইজি। এখন তোমার কাজ হচ্ছে দেখো এখানে দেখো পি ছাড়া আর কোনো অজানা রাশি নাই। তাহলে সুন্দর করে এখন তুমি জাস্ট মানে ক্লাস 8-9 যে অঙ্কগুলো আর কি, সমীকরণ সমাধান 10.3, 10.5, 10.6 এগুলো ছিল হায়ার ম্যাথে মনে আছে, সমীকরণ সমাধান ওগুলার কাজ জাস্ট যে এখন তোমার এখানে এগুলো আছে, এটাকে স্কোয়ার করতে হবে, তাহলে এটাকে এক সাইডে রাখো, বাকিগুলোকে আরেক সাইডে হোল স্কোয়ার করে দাও, পি স্কোয়ার চলে আসছে। দেন তুমি এখানে পি এর দ্বিঘাত সমীকরণ পাবা, তারপরে ওই সূত্রটা ইউজ করবা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমরা এক্স এর মানটা বলতে পারি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এর রুট বাই 2a। এইটা আমরা অ্যাপ্লাই করে দেব, তাহলেই কাজ শেষ, বুঝছো? এটুকু করলেই কিন্তু কাজ শেষ, খুবই সহজ টেকনিক, জাস্ট যে এটার পরে এইটা, দ্যাটস ইট। তো এই ম্যাথগুলো কিন্তু একটু করে যাও, এটা স্টার্ট দাও, এটা একটু সম্ভাবনা কম, তারপরেও আর কি ভালো ভালো অঙ্ক আর কি দিয়েও দিতে পারে। এখন অক্ষ তিনটার সাথে কোণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসে, রিটার্নও আসে। তো মনে করো এইটা একটা ভেক্টর এ বিন্দু, এটা একটা ভেক্টর ও এ ভেক্টর। এখন বলা হলো যে এই যে এ ভেক্টরটা, ধরো এ একটা ভেক্টর, এ ভেক্টরটা যেখানেই আছে স্বাভাবিকভাবেই এক্স অক্ষের সাথে তো একটা কোণ তৈরি হবে নাকি, এটা স্বাভাবিক না? যেই অ্যাঙ্গেলে যেমনি থাকুক না কেন, এক্স অক্ষের সাথে তুমি যদি একটা এরকম দাগ দাও একটা কোণ তো আসবে, তুমি যদি একটা বৃত্ত চাপাকো কোণ তো আসবে, তুমি যদি ওয়াই অক্ষের সাথে একটা বৃত্ত চাপাকো কোণ তো আসবে, জেড অক্ষের সাথে একটা বৃত্ত চাপাকলে কোণ তো আসবে। কথা হচ্ছে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, ওয়াই এর সাথে কত কোণ তৈরি করবে, জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, এইটা কেমনে আমি আই জে কে মেথড থেকে বুঝে ফেলতে পারবো? যে আমাকে যদি ভেক্টরটা আই জে কে সিস্টেমে দেওয়া থাকে, আমি এটা দেখে বুঝবো কেমনে যে আমার এক্স অক্ষের সাথে কোণ কত, ওয়াই অক্ষের সাথে কোণ কত, বা জেড অক্ষের সাথে কোণ কত? এইটা হলো আমরা এখন পড়বো, বুঝছো? তো টেকনিকটা কি? টেকনিকটা খুব সহজ। তোমাকে যদি বলে যে এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, তো আমরা নর্মালি জানি যে কোণ বের করার জন্য আমরা কজ ইনভার্সের সূত্র ইউজ করি। তাহলে কজ ইনভার্স দিবা, দেওয়ার পরে এক্স অক্ষের কথা যদি বলে, তাইলে তুমি এক্স এর যে সহগটা মানে আই এর সহগটা যেটা, ওই সহগটা লিখবা উপরে, আর পুরোটার যে মান মানে স্কোয়ার করে যোগ দিয়ে রুট, ওই মানটা দিবা নিচে। তো কজ ইনভার্স অত হবে হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, বুঝছো? উপরে আই এর সহগ, নিচে মান, এটা কজ ইনভার্সের মধ্যে বসাইলে অ্যান্সার চলে আসবে। যদি ওয়াই অক্ষের ক্ষেত্রে উৎপন্ন কোণ বলে, উপরে ওয়াই এর সহগ যেটা এ ওয়াই, আর নিচে মান, কজ ইনভার্সের মধ্যে ইনপুট দিবা। যদি বলে যে অক্ষের সাথে কোণ কত, তাহলে কি করবা, উপরে কে এর সহগ আর নিচে এ, কজ ইনভার্সের মধ্যে ইনপুট দিয়ে দিবা। তাহলে দেখো এই হলো বিষয়, খুবই সহজ। কিন্তু এখন আমরা একটা ম্যাথ দেখি, মনে করো বললো নিচের ভেক্টরটা অক্ষ তিনটার সাথে কত কোণ তৈরি করে, ধরো এটা হচ্ছে আমার এ ভেক্টর, তাহলে এটা অক্ষ তিনটার সাথে কত কোণ তৈরি করবে, তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা হবে কজ ইনভার্স আই এর সহগ 2, আর এখানে নিচে দিতে হবে পুরোটার মান। তাহলে এ ভেক্টরের মান কত আসবে, 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এর রুট। তাহলে ওভারঅল 2 2 4 আর 1 5, রুট 5 আসে, তাই না? সো এখানে এটুকুই অ্যান্সার, বুঝছো? এটুকুই অ্যান্সার, আর কিছু বলতে হবে না। দেন কজ ইনভার্স -1 আর এখানে রুট 5, এটুকুই অ্যান্সার, বুঝা গেল? জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ গামা ইকুয়াল টু কজ ইনভার্স 2/√5, এটুকুই অ্যান্সার, বুঝছো? সহজ কিন্তু। এখন অভিক্ষেপ, অভিক্ষেপ অভিক্ষেপ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টর কতটুকু অংশ যায়, মানে অংশ উপাংশের মতো, কিন্তু উপাংশ আর অভিক্ষেপের মধ্যে পার্থক্য আছে। উপাংশটা হচ্ছে একটা ভেক্টর রাশি বোঝায় যে দিক সহ, অভিক্ষেপ হচ্ছে দিক ছাড়া, জাস্ট মানটা দিলেই হবে। যে দুইটা ভেক্টর, একটা যাচ্ছে এদিকে একটা যাচ্ছে এদিকে, ধরো এটা বি ভেক্টর এটা এ ভেক্টর, যদি বলি বি ভেক্টরের দিকে এর উপাংশ, তার মানে হচ্ছে বি বরাবর চিন্তা করলে এর ছায়া কতটুক পড়বে, এইটা হচ্ছে অভিক্ষেপ। এটা হচ্ছে বি বরাবর এ এর অভিক্ষেপ, বুঝা গেল? তাহলে এটা কেমনে বের করে খেয়াল করো। যদি তোমাকে বলে এ বরাবর বি এর অভিক্ষেপ, তাইলে আমরা দিব হচ্ছে যার অভিক্ষেপ সে ইন্টু কস থিটা। যেমন এ এর অভিক্ষেপ বললে এ ইন্টু কস থিটা। এখন তুমি যদি কস থিটা ইউজ না করে যদি আই জে কে মেথডে করতে চাও,
তাইলে তোমাকে ডট গুণফল দিয়ে করতে হবে, বুঝছো? তো সেক্ষেত্রে দুই ক্ষেত্রেই উপরে তোমার এ ডট বি দেওয়া লাগবে, নিচে কি দিবা? নিচে তুমি দিবা হচ্ছে যেইটা বরাবর সেটা দিবা নিচে, সেটার মান দিবা নিচে, যেটা বরাবর সেটার মান দিবা নিচে। এটার প্রমাণ আছে, খুব সহজ প্রমাণ, টেকনিক্যালি খুব ইজিলি করা যায়, বাট আমি প্রমাণে যাচ্ছি না। মেইন কথা হচ্ছে যদি বলে এ বরাবর বি এর অভিক্ষেপ, তাহলে এ ডট বি বাই যার বরাবর তার মান। হ্যাঁ, তাহলে এ বরাবর বলে এ এর মান, বি বরাবর বলে বি এর মান, সিম্পল কথা। ওকে, এখন ধরো এই অঙ্কটা বললো বি একটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি ভেক্টরের উপর মানে বি বরাবর আর কি এ ভেক্টরের অভিক্ষেপ বের করো। তাইলে ফার্স্ট অফ অল আমাকে উপরে দিতে হবে দুইটা ডট গুণফল, আর নিচে দিতে হবে কি যেইটার বরাবর সেইটার মান। এইখানে এ এর বরাবর হলে এ এর মান, বি এর বরাবর হলে বি এর মান। তাহলে এইখানে দেখো বলেছে বি ভেক্টরের উপর, তার মানে কি বি এর বরাবর, তাহলে বি এর মান আমরা দিব। তাহলে বি এর মান কত আসে, কত আসে? সেটা হচ্ছে 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এর রুট 36 প্লাস 9 প্লাস 4, 7 আসে। তো এখানে বি এর মানটা আমরা দিয়ে দিব। করলে কত হবে? আগে ডট গুণ করি, 6 ইন্টু 2 12, মাইনাস 3 2 মাইনাস 6, 2 আর 1 শুধু 2, নিচে হচ্ছে ওইটার মান 7। তো খেয়াল করো 12 বিয়োগ 6 6, 6 যোগ 2 8, দ্যাটস ইট, বুঝছো? আচ্ছা, এখন আসি উপাংশ মানে কি, অভিক্ষেপটাই কিন্তু যেটার বরাবর ওইটার দিকটা সহ আর কি, বুঝছো? দিকটা সহ। তাইলে যদি আমি বলি এ বরাবর বি এর উপাংশ কত, তুমি আগে কি করবে? আগে অভিক্ষেপটা বের করবো, অভিক্ষেপটা হচ্ছে মান। দেন এ বরাবর বলেছে বলে এ বরাবর একটা একক ভেক্টর দিয়ে দিবা, বুঝা গেল? তাহলে খেয়াল করো, আমি যদি নর্মালি এটা উপাংশ না হয় যদি অভিক্ষেপ বলতো, তাহলে কি করতা? এ বরাবর বি এর অভিক্ষেপ, সেক্ষেত্রে তোমরা হচ্ছে এ ডট বি বাই এ করতা, ঠিক? এখন এখানে অভিক্ষেপ না বলে বলেছে উপাংশ, তাহলে কি করবা? তাহলে হচ্ছে ওর সাথে গুণ করবা এর একক ভেক্টর, এর একক ভেক্টর মানে এ ভেক্টর বা এটার মান, বুঝা গেল? সেম ভাবে বি বরাবর এর উপাংশ বললে সুন্দর করে তুমি আগে এ ডট বি বাই এ করবা। ধরো ধরো ধরো, না এটা একটু ভুল লেখা আসছে, বি হবে যেহেতু বি বরাবর। দেন বি বরাবর বলেছে তাই বি ভেক্টরের একক ভেক্টরটা, বুঝা গেল? ম্যাথ দেখাই ক্লিয়ার হবে। যেমন দেখো এটা বললো বি বরাবর এ ভেক্টরের অংশক নির্ণয় করো। তো খেয়াল করো উপাংশক আর অংশক দুইটার মিনিং কিন্তু একই, মিনিং কিন্তু একই, ভেক্টর রাশি। যাক, যদি বলে বি বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো বা অংশক নির্ণয় করো, তুমি আগে অভিক্ষেপটা লিখবা, এরপরে যেইটা বরাবর সেইটার একক ভেক্টর দিয়ে গুণ করে দেবা। তাহলে বি বরাবর এ ভেক্টরের অভিক্ষেপটা কত হবে? বি ডট এ বা এ ডট বি যেটাই করো না কেন বাই যেটা বরাবর সেটার মান। ওকে, তাহলে সুন্দর করে এ ডট বি বাই বি হইল, যেহেতু বি বরাবর মান দিলাম। দেন বলেছে তো অংশক লাগবে, তাহলে যেটা অংশকটা লাগবে সেটার একক ভেক্টর দিয়ে আমরা গুণ করব। তো আমার এখানে দেখো বি বরাবর কিন্তু লাগবে, তাহলে বি ভেক্টরের একক ভেক্টর গুণ করতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে বি এর একক ভেক্টরটা গুণ করে দিলাম, বুঝছো? তাহলে দেখো এ ডট বি খুব সহজে বের করতে পারবো, তুমি এ দেওয়া আছে বি দেওয়া আছে, ডট গুণফল করে বের করে ফেলবা। দেন এখানে একটা বি এর মান, এখানে একটা বি এর মান, তো বি এর মানটা তুমি বের করে নিচে সুন্দর করে স্কোয়ার করে দাও এটাকে, তো মান এখানে সহজ করে চলে আসবে। তো বুঝো এ ডট বি একটা সংখ্যা আসবে আর বি স্কোয়ার এটা এটা আসবে, এটা তো বুঝে যাচ্ছে তাইলে। আচ্ছা, এখন সাথে গুণ করতে হবে বি ভেক্টর পুরোটা, অর্থাৎ এই সংখ্যাটা আসছে মনে করো 13/225, এর সাথে তুমি বি ভেক্টর পুরোটা গুণ করে দিবা। ওকে, তাহলে এটা গুণ করার টেকনিকটা কি? 13/225 ইন্টু 2, তাহলে 26/225 হবে। 13/225 ইন্টু 10, তাহলে কাটাকাটি করে যা আসে সেটা, এত ইন্টু -11 কাটাকাটি করে যা আসে সেটা, বুঝছো? তাহলে অংশকের ম্যাথ কিন্তু 2 নম্বরও দিতে পারে, 4 নম্বরও দিতে পারে, নর্মালি 2 নম্বরে দেয় আর কি। ওকে, একটু ভালো করে দেখে যাও। এবার দেখবো আমরা ভেক্টরের ক্রস গুণফল। খেয়াল করো আমরা একটু আগে কিন্তু ডট গুণফল শিখে আসছি এবং ডট গুণফলের যতগুলো ভ্যারাইটি হইতে পারতো আমরা সেগুলোও দেখে আসছি। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে যে ক্রস গুণফলের কি কি ভ্যারাইটি বা কি কি কাজকর্ম করা হয়। তো মেইনলি এখানে একটা টেকনিক আছে, খুব ভালো করে বুঝছো। নর্মালি যখন আমি ডট গুণফল নিয়ে কথা বলছি, এ ডট বি এটা আমরা বের করি হচ্ছে এ বি কস থিটার মাধ্যমে। তো যদি আমাকে বলা হয় যে ক্রস গুণফল লাগবে, সেক্ষেত্রে এ ক্রস বি আমরা বের করব এ বি সাইন থিটা এর মাধ্যমে। কিন্তু ডট গুণফলকে স্কেলার গুণফল বলা হয় কারণ ওর কোনো দিক নাই, ও একটা স্কেলার রাশি। ক্রস গুণফলকে কিন্তু ভেক্টর গুণফল বলে বিকজ ওর একটা দিক আছে। তাই এ বি সাইন থিটার পাশাপাশি একটা একক ভেক্টরও আমাকে এক্সট্রা করে গুণ করা লাগবে বিকজ একটা দিক আছে, দিক তো দেওয়া লাগবে। তাহলে একক ভেক্টরটার উপরে জন্য আমরা এখানে একটা ইটা দিব, মানে ই দিব আর কি, ক্যাপ দিব।
তো এটাকে বলা হয় ইটা। তো এই একক ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিকে এটা বুঝবো কেমন, এটা কি এ এর দিকে নাকি বি এর দিকে নাকি অন্য কোনো দিকে? বিষয়টা হচ্ছে এটা অন্য একটা দিকে। কোন দিক? সেটা হলো স্টার্টিং ভেক্টর থেকে এন্ডিং ভেক্টরের দিকে রাইট হ্যান্ড থাম্ব এর ডিরেকশনে জিনিসটা যাবে। কিরকম? মনে করো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, আমাকে বললো এ ক্রস বি এর মান নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, রাইট হ্যান্ড নিবা, রাইট হ্যান্ডের থাম্ব মানে বুড়ো আঙ্গুলটা তুমি চিন্তা করবা, দেন স্টার্টিং ভেক্টর থেকে এন্ডিং ভেক্টরের দিকে তুমি যাবা। তাইলে স্টার্টিং কোনটা? এ ক্রস বি এর ক্ষেত্রে এতে স্টার্ট, দেন তুমি হাতটাকে ঘুরাবা হচ্ছে এন্ডিং ভেক্টরের দিকে, এরকম। তাহলে তুমি যদি স্টার্টিং ভেক্টর থেকে এন্ডিং ভেক্টরের দিকে হাতটা ঘুরাও, থাম্ব যেই ডিরেকশনে সেই ডিরেকশনে থাকবে এটা। তাহলে এ ভেক্টর থেকে বি, এ ক্রস বি, তাহলে এ থেকে বি তে আমি ঘোরাবো, থাম্ব হচ্ছে বাইরের দিকে, তাই এ ক্রস বি এর গুণফলটা হবে বাইরের দিকে। যদি এমন হইতো আমাকে এইখানে এ দেওয়া বি দেওয়া, বললো বি ক্রস এ, এটার ডিরেকশন কোনটা, তাইলে আমি হাত আগে দিতাম বি এর দিকে, এরপরে আমি এমনি করে ঘুরে এতে যেতে যেতাম আর কি। বাট এমনি করে ঘুরে এটা কি খেয়াল করো, আমি যদি মনে করি এমনি করে ঘুরাইতেও যাই এরকম হয়ে যাবে। তো সহজ উপায়টা হচ্ছে তুমি এমনি শুরু করো, দেন এই দিকে ঘুরাও, মানে ছোট কোণটা নাও আর কি, এই। তাহলে দেখো ঠিকই বি ক্রস এ করতে গেলে কিন্তু এই দিকে হয়ে যায়। তাহলে বি ক্রস এ করলে খুব সহজেই রাইট হ্যান্ডটা ঘুরে যাবে একদম বি থেকে এর দিকে, ছোট কোণটা। তো সেই ক্ষেত্রে আমার থামটা কোন দিকে থাকবে? স্মার্ট বোর্ডের ভিতরের দিকে। তো সেই ক্ষেত্রে সেই জন্য বি ক্রস এ ভেক্টরের যে দিকটা হবে সেটা হবে স্মার্ট বোর্ডের ভিতরে লম্বা করে, আর এ ক্রস বি যেটা এই ভেক্টরের দিকটা হবে স্মার্ট বোর্ডের ঠিক বাইরে লম্বভাবে। বুঝছো? তাহলে এই হইলো যে এইটার একদম লম্বভাবে 90 ডিগ্রিতে বাইরের দিকে হচ্ছে এ ক্রস বি, 90 ডিগ্রিতে ভিতরের দিকে হচ্ছে বি ক্রস এ। ওকে, এখন খেয়াল করো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, যদি ওদের ক্রস গুণফল করতে বলে, তো খেয়াল করো আমরা যখন নাকি ডট গুণফল করছিলাম, ডট গুণফল করার কিন্তু আমার দুইটা টেকনিক ছিল। একটা টেকনিক ছিল হচ্ছে তোমার যে এ বি কস থিটা, এইটা একটা টেকনিক ছিল ডট গুণফল করার। আরেকটা টেকনিক ছিল হচ্ছে আমার যে আইজেকে মেথডে, আরেকটা টেকনিক ছিল আইজেকে মেথডে, যে আই এর সহগগুলো গুণফল, যে এর সহগগুলো গুণফল, কে এর সহগগুলো গুণফল। তাহলে আমরা এখন এইখানে ক্রস গুণফলের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট মান এবং কোণ দেওয়া থাকলে, বাট যদি আমাকে আইজেকে মেথডে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা গুণফলটা, ক্রস গুণফলটা কেমনে বের করতে পারি, সেটার টেকনিক হচ্ছে এই নির্ণায়কের টেকনিক। যে আমাকে যদি দুইটা ভেক্টর আই জে কে সিস্টেমে দেওয়া থাকে, আমাকে বলে যে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করো, তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো। কিভাবে? আমরা প্রথম সারিতে দিব আই জে কে, দ্বিতীয় সারিতে দিব আই জে কে এর যে সহগগুলো আছে সেগুলো প্রথম ভেক্টরের, আর 3 নাম্বার সারিতে দিব দ্বিতীয় ভেক্টরের আই জে কে এর সহগ। তাহলে বুঝছো এ ক্রস বি বললে দ্বিতীয় সারিতে এ এর সহগগুলা, 3 নাম্বার সারিতে বি এর সহগগুলা। যদি বি ক্রস এ বলতো তাহলে আগে বি এর সহগ পরে এ এর সহগ, এমনে করে দিতাম। বুঝছো কথাটা? তাহলে যে ক্রসের আগে যেটা সেটা দ্বিতীয়ত থাকবে, এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে এখন তুমি এবার যেটা করবা এই সারি বরাবর বিস্তার করে দিবা, করলে দেখবা সামথিং আই সামথিং জে সামথিং কে এভাবে করেই আসছে। অন্য যে কোনো সারি কলম বরাবরই বিস্তার করা যায়, বাট কথা হচ্ছে প্রথম সারি বরাবর করলে তোমার জন্য সহজ হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো এ ক্রস বি যা হবে বি ক্রস এ কিন্তু তা না, বিপরীত দিক হবে, জন্য মাইনাস, সমান করতে হলে মাইনাস দিয়ে বলতে হবে। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো যদি মনে করো এ আর বি দুইটা ভেক্টর একই দিকে থাকে বা বিপরীত দিকে থাকে, সেই ক্ষেত্রে আমার এই যে এ বি সাইন থিটার থিটার মানটা কিন্তু শূন্য হয়ে যাবে। লাইক থিটা 0 ডিগ্রি হইলেও 0, থিটা 180 ডিগ্রি হইলেও 0। তো এই জন্য যদি তোমার এ আর বি সমান্তরালে হয়, মানে একই দিকে অথবা বিপরীত দিকে, সমান্তরাল মানে কিন্তু দুইটাই একই বা বিপরীত দিক দুইটাই আসবে। তো এই সমান্তরাল হইলে তোমার ক্রস গুণফলের মানটা 0 আসে। ওটাই বলা হয়েছে এই ক্রস বি এর মান 0, তার মানে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। দ্যাট মিনস ইট ক্যান, মানে বোথ ক্যান বি ইন দ্য সেম ডিরেকশন অর ইন দ্য অপোজিট ডিরেকশন। আচ্ছা, তো এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে লম্ব একক ভেক্টর। খেয়াল করো আমাদের এ ক্রস বি মানে কি ছিল? ইটা ইন্টু এ বি সাইন থিটা, ঠিক? তো তোমাকে বলেছিলাম এরকম যে ইটা যে জিনিসটা আছে, অর্থাৎ এই যে এইটা ইটা ক্যাপ যেটা আর কি, তো এইটা অ্যাকচুয়ালি এ ক্রস বি এর দিকে একটা একক ভেক্টর। এইটা ছাড়া বাদ বাকি যা আছে এটা কি? এটা হচ্ছে এ ক্রস বি এর মান, মানে এইটা বুঝাবে দিক আর বাকিটুকু এইটা বুঝাবে মান, ঠিক? এই এটুকু দিক এটুকু মান। তাইলে এ ক্রস বি এর মান কত? এ ক্রস বি এর মডুলাস দিয়ে প্রকাশ করা যায়, তার মানে যে দিক আর মান, ঠিক? তো দুই স্টাইলে লেখা যায় জিনিসটাকে। আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি যে আমাদের এ ক্রস বি মানে হচ্ছে ইটা ইন্টু এ ক্রস বি এর মান, যে ভ্যালুটা আছে, তাহলে ওখান থেকে আমরা ইটার মান কি বলতে পারি?
এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান, ঠিক স্বাভাবিক। আচ্ছা, এখন কথা হচ্ছে খেয়াল করো, আমাদের এইটা যদি এ হয় আর এটা যদি বি হয়, বলো তো দেখি এ ক্রস বি কোন দিকে হবে? এই যে রাইট হ্যান্ড দিয়ে এরকম করবো, থাম যেদিকে দেখে এটা হচ্ছে এ ক্রস বি এর দিক, ঠিক। এবং খেয়াল করো, এই যে আমার এরকম করলে বুড়া আঙ্গুলটা, এটা কিন্তু এ ভেক্টরের সাথে লম্ব 90 ডিগ্রিতে আছে, আবার বি ভেক্টরের সাথেও কিন্তু 90 ডিগ্রিতে আছে লম্ব, বি এইদিকে আর ক্রস বিটা মানে এ ক্রস বি হচ্ছে এদিকে, ঠিক 90 ডিগ্রিতে আছে। তাহলে আমাকে বলো যে ইটাটা তো আসলে এই দিকেই নাকি, এটা তো এই দিকেই, তাহলে আমার ইটা কি এ এবং বি উভয়ের সাথে লম্ব না? ঠিক। তাহলে দেখো এ এবং বি উভয়ের উপরেই লম্ব কোনটা? ইটা যে ভেক্টরটা আছে সেটা, হ্যাঁ ওইটার দিকটা হচ্ছে উভয়ের সাথেই লম্ব, ইটা ভেক্টরটা, ইটা। এখন কথা হচ্ছে আমি যদি বলি যে আচ্ছা এ ক্রস বি করলে এই দিকে ইটা, ঠিক আছে, তাহলে এই দিকে কি ইটার বিপরীত ভেক্টর, ধরো ভিতরের দিকে, স্মার্ট বোর্ডের ভিতরের দিকে ওইদিকে মাইনাস ইটা। এখন তুমি আমাকে বলো তো যে এইটা যদি এ আর বি এর সাথে লম্ব হয়, তাহলে ওই ভিতরে যেটা যাবে সেটাও কি এ আর বি এর সাথে লম্ব হবে না? মনে করো এই যে এটা এ এটা বি, তাহলে এই দিকে যেটা আসবে ইটা, এটা এ এর সাথেও লম্ব বি এর সাথেও লম্ব, কিন্তু আবার এই সাইডে যেটা যাবে মাইনাস ইটা, ওটাও কিন্তু বি এর সাথে আর এ এর সাথে দুইটাই লম্ব। কথা কি বুঝতে পারছো? লাইক স্মার্ট বোর্ডের বাইরে আমি যদি একটু দিয়ে দেখাই, কোনো কিছু তো পাচ্ছি না খুঁজে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করা যায়? লাইক মনে করো ভালো কিছু পাচ্ছি না কেন, রিমোট দিয়ে তোমাদেরকে পড়াই দিই, দাঁড়াও। এই যে মনে করো, ধরো এটা হচ্ছে আমার ইটা ভেক্টর, ইটা ভেক্টর স্মার্ট বোর্ডের এদিকে আছে, এইদিকে মুখ করা, বাইরের দিকে মুখ করা, তাহলে এটা কি এর সাথে 90 ডিগ্রিতে আছে না? দেখো তো এই যে স্মার্ট বোর্ডের এই তলের মধ্যে এ 90 ডিগ্রি, বি এর সাথে 90 ডিগ্রি। এখন যদি মনে করো এটাকে আমি স্মার্ট বোর্ডের ভিতরে ঢুকাই দিলাম, ওই দিকে চলে গেল, তো দৈর্ঘ্য তো 1ই, তাহলে ইটা একক মানে ইটা ভেক্টর একক ভেক্টর যেটা, এটা ওইদিকে গেলে মাইনাস ইটা হয়ে যাবে, যেহেতু বাইরের দিকে প্লাস ইটা, ওইদিকে গেলে মাইনাস ইটা, তাহলে ওইটাও কি আমার এর সাথে লম্ব হবে না? ওইটাও কি বি এর সাথে লম্ব হবে না? তার মানে এ এবং বি উভয়ের সাথে লম্ব ভেক্টর আসলে কোনটা? একটা হচ্ছে এইদিকে প্লাস ইটা, একটা হচ্ছে ভিতরের দিকে মাইনাস ইটা, দুইটাই কিন্তু আসবে, রাইট? তাহলে খেয়াল করো, আমাকে যদি বলে যে এ এবং বি উভয়ের উপরেই লম্ব একক ভেক্টর, সেটা প্লাস ইটাও হবে মাইনাস ইটাও হবে, বুঝছো? যার মধ্যে আমার ইটার ভ্যালুটা হচ্ছে, যেখানে আমার ইটার ভ্যালুটা হচ্ছে, যেখানে আমার ইটার ভ্যালুটা হচ্ছে এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান, এটা হচ্ছে ইটা ভেক্টরটা, এটা হচ্ছে ইটা ভেক্টরটা। তো এটা প্লাস এটাও এ বি এর সাথে লম্ব, মাইনাস এটাও এ এবং বি উভয়ের সাথেই লম্ব, বুঝা গেল? এখন এটা দিয়ে ম্যাথ কি আসে একটু দেখো। মনে করো তোমাকে কোয়েশ্চেন দিল, বললো এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুইটার উপরেই লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে খেয়াল করো, তোমাকে যখন দুইটা ভেক্টর দিয়ে বলবে এমন ভেক্টর বের করো যে নাকি দুইজনের উপরেই লম্ব, তখন তুমি কি করবা? তুমি এই দুইটার ক্রস গুণ করবা, সেই ক্রস গুণফল যে ভেক্টরটা হবে তাকে ওই জিনিসটা দিয়েই ভাগ করবা, তাইলে একটা একক ভেক্টর আসবে। ওরা কিন্তু একক ভেক্টর চেয়েছে, খালি লম্ব বলে নাই, একক ভেক্টর চেয়েছে, তার মানে কি ইটা, ওকে। এবং কথা হচ্ছে আমরা একটু আগেই দেখলাম যে লম্ব একক ভেক্টর কিন্তু দুইটা, প্লাস মাইনাস এটা হয়, প্লাস এটা মাইনাস এটা, যেখানে এটার মান হতো, তাহলে সামনে একটা প্লাস মাইনাস লাগাই দিলে দুইজনই লম্ব একক ভেক্টর হবে। তাহলে আমার যদি এরকম দুইটা ভেক্টর দিয়ে বলে লম্ব একক ভেক্টরটা বের করো, আমি কি করব? ফার্স্ট অফ অল হোয়াট আই হ্যাভ ডু ইজ, আমি এখান থেকে জাস্ট এ ক্রস বি এর মানটা নির্ণয় করব, মানে এ ক্রস বি নির্ণয় করব, করার পরে ওর মান নির্ণয় করব, দেন এই ভেক্টরকে এটা দিয়ে ভাগ করে দিব, সিম্পল কথা। তাহলে আমার এখানে ইটা এর মান হবে এ ক্রস বি আর এটার মান দিয়ে ভাগ। এবং যেহেতু লম্ব একক ভেক্টর চেয়েছে, এরকম ভেক্টর কয়টা আছে? দুইটা, একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে, সো এই জন্য প্লাস মাইনাস দিলাম। এটা কি লম্ব একক ভেক্টর, এটা হচ্ছে লম্ব একক ভেক্টর, ওকে। তো সেক্ষেত্রে আমার লম্ব একক ভেক্টরটা কত হবে? যে প্লাস মাইনাস এটা ইকুয়াল টু প্লাস মাইনাস এই যে ভাগফলটা, অর্থাৎ 3i মাইনাস যে মাইনাস 5k যেটা আছে সেটা ডিভাইডেড বাই √35, ওকে। এই যে এই মানটা সিম্পল, কিন্তু একটুখানি চেষ্টা করলে যে কেউ কিন্তু এটা পেরে যাবে, যে কেউ কিন্তু এটা পেরে যাবে, ওকে। এবং দেখো মানটা যখন আমরা নির্ণয় করলাম, খুব সহজেই কিন্তু আমরা মানে মান না ক্রস গুণফলটা করতে পারি, যে প্রথমে আই জে কে, এরপরে প্রথম যে ভেক্টরটা আছে সেটা, তারপরে দ্বিতীয় যে ভেক্টরটা আছে সেটা, ওকে। দেন আমি প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, কাজটা খুব কম সময়ে হবে, অর্থাৎ আই ইন্টু এটার সহগুণক মাইনাস যে ইন্টু মানে বাকি ওটার অনুরাশি কে ইন্টু এটার সহগুণক, এরকম আর কি, বোঝা গেল? সহজ, কিন্তু এখানে ওইটাই করা হয়েছে যে তোমার এমনি করে চলে আসে। এই ক্রস গুণফল তো খুবই ইজি, একটু দেখাইলাম আমি, পারবা তাহলে ইনশাল্লাহ।
একদম সহজ, কিন্তু অল্প কথায় পারা যাবে। তবে এই যে লম্ব একক ভেক্টর বললে জাস্ট প্লাস ইটা দিয়ে রাখো না, প্লাস মাইনাস এটা দিও। অনেক বই খাতাতেও এটা একটু ভুল করে দেয়, ওকে, যে তুমি সমাধান কিছু তো দেখবা যে এরকম ভুল দিয়ে রেখেছে, খালি এটা বের করেছে, না, তুমি প্লাস মাইনাস এটা দিবা, বিকজ লম্ব উভয় দিকেই হওয়া সম্ভব। ওকে, আচ্ছা, এইবার এই কোয়েশ্চেনটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আগে যেটা করাইলাম মাত্র, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাও গুরুত্বপূর্ণ, আর এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কলেজ হোক, বোর্ড পরীক্ষা হোক, এটা দিবেই দিবে মার্কা কোয়েশ্চেন। তোমাকে এই কোয়েশ্চেনে এ একটা ভেক্টর দিল, বি আরেকটা ভেক্টর দিল, সি আরেকটা ভেক্টর দিল। খেয়াল করলে দেখবা যে এ ভেক্টরটা কমপ্লিট, মানে মান আছে 2 3 -1, এখানে মান আছে 2 1 1। সিতে যে এ জিনিসটার কোনো মান নাই, ওকে, বাকিগুলার ভ্যালু আছে। ওকে, তো ওরা বললো কোয়েশ্চেনে এ ভেক্টর আর বি ভেক্টর এদের দ্বারা গঠিত যে সমতলটা আছে তার উপরে লম্ব একক ভেক্টর যদি সি ভেক্টরের উপর লম্ব হয়, তাহলে এর মান নির্ণয় করো। কোয়েশ্চনটা একটু পেঁচানো, কয়েকবারে বুঝো। আমাকে দুইটা ভেক্টর দিয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর, ভালো করে বুঝো, একটা হচ্ছে বি ভেক্টর। ওরা আমাকে বলল যে এ এবং বি যেই সমতলে আছে তার উপর লম্ব একক ভেক্টর যেই ভেক্টরটা, এ এবং বি এর উপর লম্ব একক ভেক্টর যেই ভেক্টরটা, তার মানে কোন ভেক্টর এটা, প্লাস মাইনাস ইটা ক্যাপ। এই যে ভেক্টরটা এ এবং বি দ্বারা সমগঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর মানে কি, প্লাস মাইনাস ইটা ক্যাপ। এই যে ভেক্টরটা আছে সেটা স্মল এ এর কোন মানের জন্য সি ভেক্টরের উপর লম্ব হবে। তার মানে এই ভেক্টরটা সি ভেক্টরের সাথে লম্ব তৈরি করবে কখন, এই ভেক্টরটা সি এর সাথে লম্ব হবে স্মল এ এর কোন মানের জন্য। এটা হলো কোয়েশ্চেন। এ বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর দ্যাট ইজ ইটা ক্যাপ প্লাস মাইনাস, এটার মান তুমি নির্ণয় করতে পারো, একটু আগে দেখলা। কথা হইলো এই ইটা ক্যাপ প্লাস মাইনাস যদি সি এর সাথে লম্ব হয় তাইলে আমার স্মল এ এর মান কত, এটা হইলো প্রশ্ন, বুঝছো? তাহলে আমার ফার্স্ট কাজটা কি হবে? ফার্স্ট কাজ হবে আমি ইটা ক্যাপ আগে বের করব, দেন বলবো আমার ইটা ক্যাপ প্লাস মাইনাস যেটা সেটা সি এর সাথে লম্ব, এবং দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় আমরা কি বলি, ডট গুণফল 0। তখন আমরা ডট গুণফল 0 বের করে মানে ইউজ করে স্মল এ এর মান নির্ণয় করব। আমরা দেখবো একটু একটু করে। তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজ হচ্ছে ইটা ক্যাপ বের করা, এবং ইটা ক্যাপ বের করার টেকনিকটা আমরা কি জানি, যে এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। তাইলে আমার কাছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, আমি কি সুন্দর করে এ ক্রস বি বের করতে পারবো না? জাস্ট ফার্স্টের সারিতে আই জেকে, এরপরের সারিতে প্রথম যেটা সেইটার সহগগুলা, এই যে 2 3 -1, ওকে, দেন 3 নাম্বার সারিতে হচ্ছে বি এর সহগগুলা 2 1 1, এই যে, দেন প্রথম সারি বরাবর বিস্তার করলেই কিন্তু আমার এ ক্রস বি চলে আসবে। এরপরে আমি ওটার মান নির্ণয় করব এবং সেই মান দিয়ে ভাগ করে দিব। তাহলে এই যে ইটা ক্যাপ মানে হবে এ ক্রস বি বাই এটার ভ্যালু, মানটা আর কি। তাহলে এই যে ইটা ক্যাপের এ ক্রস বি এটা জিনিসটা এটা, আর মানটা হচ্ছে এত। তো টোটাল করলে ইটা ক্যাপ আসে এত। এবং আমাকে কি বলেছে, আমাকে বলেছে এই যে লম্ব একক ভেক্টরটা আছে, এই ভেক্টরটা সি এর উপর যদি লম্ব হয়, সি ভেক্টরের উপর যদি লম্ব হয়, সেক্ষেত্রে স্মল এ এর মান কত হবে, এটা হলো কোয়েশ্চেন। তার মানে কি, ইটা ক্যাপ প্লাস মাইনাস এবং সি ভেক্টর এরা পরস্পর লম্ব। লম্ব হইলে আমরা কি বলতে পারি, তার মানে এই দুইটার ডট গুণফল হবে 0। এই প্লাস মাইনাস ইটা ক্যাপ এবং সি ভেক্টর এদের ডট গুণফল হবে 0, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্লাস মাইনাস ইটা ক্যাপ আমি লিখবো, তারপরে সি ভেক্টর যেটা আছে সেটা লিখে দিব, ডট গুণফল 0, ওকে। এখন কথা হচ্ছে দুইটা জিনিসের গুণফল যখন 0 হয় তখন তুমি প্লাস মাইনাস দাও না দাও একই কথা, বিকজ তুমি মিন করছো হচ্ছে এই দুইজন গুণ করলে 0 হবে, তাহলে 0 প্লাসে দাও আর মাইনাসে দাও, দুইটাই তো 0, তো প্রবলেম নাই আর কি। সো এরপরের থেকে তুমি 0 প্লাস মাইনাস উঠাই দিতে পারবা। তারপরে কি কাজ, আই এর সহগ 2টা গুণ, জে এর সহগ 2টা গুণ, কে এর সহগ 2টা গুণ, দ্যাটস ইট, ওকে। ওখান থেকে তুমি স্মল এর মান খুব সহজেই কিন্তু বের করে নিয়ে আসতে পারবা, বুঝছো? এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি খুবই ইজি, একটুখানি চেষ্টা করলেই পারা যায়, ওকে, একটুখানি চেষ্টা করলেই পারা যায়, ঠিক আছে? এইবার আমরা দেখব ভেক্টর গুণফলের মাধ্যমে ক্ষেত্রফল কেমনে বের করতে হয়। তো খেয়াল করো, এ আর বি বাহুওয়ালা কোন ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ এ ক্রস বি। জিনিসটা এরকম, একটা ত্রিভুজের দুই বাহু দেওয়া আছে ভেক্টর আকারে, যে এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, দুইটা ভেক্টর আকারে দেওয়া হচ্ছে। তাহলে যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তুমি সুন্দর করে
ক্রস গুণফল করে অর্ধেক করে দিবা। ওকে, মনে করো যদি এমন হয় একটা সামান্তরিকের দুইটা কর্ণ আছে, দেখি দাঁড়ো, ঠিক আছে, ধরো একটা সামান্তরিকের দুইটা কর্ণ আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। সেই ক্ষেত্রে ওই কর্ণ দুইটা দেওয়া থাকলেও তুমি সুন্দর করে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবে একই সূত্রের মাধ্যমে। এইখানে এ আর বি ছিল হচ্ছে ত্রিভুজের দুইটা বাহু, আর এইখানে এ ভেক্টর আর বি ভেক্টর মেন করছে সামান্তরিকের দুইটা কর্ণ। ওকে, তাহলে তুমি ওদেরকে ক্রস গুণ করে অর্ধেক করে দিলেই সামান্তরিকের ক্ষেত্রফল চলে আসবে। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইলো তোমার কাছে মনে করো, ধরো এ বি সি একটা ত্রিভুজ আছে। তাইলে এখন তুমি বুদ্ধি করে বলো তো দেখি, ধরো আমার কাছে যদি এই ভেক্টরটা দেওয়া থাকে আর এই ভেক্টরটা দেওয়া থাকে, একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে ভেক্টর আকারে, তাহলে বললো ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে, এই সূত্র মতে করলে কি করতে হবে, দুই বাহুর ক্রস গুণফল এর মান নিয়ে অর্ধেক। ঠিক, তাহলে তুমি সুন্দর করে বিসি এবং বি এ ভেক্টর দুইটার ক্রস গুণফল করে মান করবা, করলে অর্ধেক করলেই ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। এই হলো বিষয়, মানে একদমই কিন্তু সহজ। ওকে, আচ্ছা, এখন এই অঙ্কটার দিকে তাকাও। এ ভেক্টর দেওয়া, বি ভেক্টর দেওয়া, পি কিউ এস তিনটা বিন্দু দেওয়া আছে। এখন তোমাকে কোয়েশ্চেনে বললো পি কিউ এস ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে ভেক্টর সিস্টেমে। ওকে, এখানে কোয়েশ্চেনে বলা না থাকলেও তোমাকে পরীক্ষায় ভেক্টরের মাধ্যমে দেখাও, এমনি করে বলবে। তাহলে যদি ভেক্টরের মাধ্যমে তোমাকে পি কিউ এস ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, তখন কিন্তু তুমি সরলরেখা অধ্যায়ের সূত্র ইউজ করলে হবে না। তো তুমি সুন্দর করে পি কিউ এস তিনটা বিন্দু তুমি আঁকবা, মানে লিখবা। দেন তোমাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, কি করতে হবে, দুই বাহুর দুইটা ভেক্টর থাকা লাগবে। ধরো বিসি ভেক্টরের ক্ষেত্রে মানটা ভেক্টরটা কিরকম আসবে, ওসি মাইনাস ওবি। ঠিক, বি এ ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরটা কত আসবে, এন্ডিং মাইনাস স্টার্টিং, তাহলে ও এ মাইনাস ওবি। ঠিক, তেমনি ভাবে তোমাকে যদি মনে করো বলে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ধরো তুমি পি কিউ আর পি এস দিয়ে বের করতেছো, যে কোনো দুইটা বাহু দিয়ে করলেই হলো, বাট মাথায় রাখবা যে কোনো এক বিন্দুর থেকে দুই দিকে বের হবে, এরকম না এত ইন্টু এত, এমনে না, যদিও অ্যাকচুয়ালি সেমই আসবে বাট দরকার নাই আর কি। যাই হোক, তুমি ধরো এই পি থেকে কিউ বের করলো, পি থেকে এস এমনে, বা কিউ থেকে এস কিউ পি এমনে, মানে যে কোনো দুইটা বাহু নাও। ধরো আমি যদি এখানে পি কিউ আর পি এস নেই, তাহলে আমাকে পি কিউ পি এস ভেক্টরটা তো বের করতে হবে। কি দিয়ে বের করব, এই বিন্দুগুলো ইউজ করে বের করতে হবে। তো কেমনে বের করা যায়, টেকনিকটা খুব সহজ। আমরা মূল বিন্দু থেকে এন্ডিং পয়েন্ট যে ভেক্টর মাইনাস মূল বিন্দু থেকে স্টার্টিং পয়েন্টের অবস্থান ভেক্টর, তো একটা অবস্থান থেকে আরেকটা অবস্থান ভেক্টর বিয়োগ করলেই কিন্তু আমাদের পিকিউ চলে আসবে। সেম ভাবে আমরা পিএসও বের করতে পারবো। তাহলে আমাদের পিকিউ এর মান কত হবে, পি কিউ এর মান হবে ও কিউ মাইনাস ওপি, অর্থাৎ 4i মাইনাস 3k। এটার থেকে বিয়োগ করবো হচ্ছে আমরা এটার আই যে কেটা, তাহলে এই যে সুন্দর করে অ্যান্সার চলে আসবে কিন্তু এখানে পি কিউ এর মান চলে আসছে। সেম ভাবে আমরা পিএস বের করতে পারবো না, আমরা দেখাচ্ছি কিন্তু ক্লাসে। তাহলে আমরা পিএস এমনি করে বের করে ফেললাম। দেন এই যে আমার পি কিউ আর এই যে আমার পিএস, এই দুইটাকে ক্রস গুণ করব, গুণ করলে একটা ভেক্টর আসবে, সেটার মান বের করব, মান করলে আসছে এত। তাহলে পি কিউ এস ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই ক্রস গুণফলের মান যেটা সেটা। এই হলো অ্যান্সার, বুঝছো? মানে যে কেউ যদি খালি একটুখানি চেষ্টা করে তার কাছে কোনো ব্যাপারই হবে না ইনশাল্লাহ। বুঝা গেল? তো এই ছিল আমাদের ভেক্টর অধ্যায়ের ক্লাস। এই অধ্যায় থেকে যা কিছু প্রশ্ন আসতে পারে সব রকমের অঙ্ক আমি তোমাকে দেখাই দিয়েছি, সব রকমের টপিক আমি তোমাকে দেখাই দিয়েছি। তোমার কাজ হচ্ছে এবার লেকচারের ম্যাথগুলো একটু ভালো মতন বাসায় প্র্যাকটিস করা। এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করলেই তোমার ইনশাল্লাহ অল টপিকস কভার হয়ে যাবে। তোমাদের যদি এক্সট্রা আরও প্র্যাকটিস করতে ইচ্ছা করে, সেই জন্যে আমি আলাদা একটা সাজেশন শিট এই অধ্যায়ের উপরে, সেটা আমি আমাদের এই ভিডিওর পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা যারা নাকি আরও প্র্যাকটিস করতে চাও, চাইলে ওই সাজেশন শিটটাও ফলো করতে পারো। বুঝা গেল? তাহলে সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।